আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম আমি সেই চারুলতা। লিখেছেন স্নেহা ইসলাম প্রিয়া। পর্ব সংখ্যা 17 থেকে 20 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। ফাতেমার এভাবে চলে যাওয়ার কারণ চারুর বোধগম্য হলো না। সে কি কোনো কারণে চারুকে পছন্দ করছে না? কিন্তু অপছন্দ করার কি আছে? ফাতেমা নামক এই মেয়েটির সাথে তো আগে কখনো দেখাই হয়নি তার। হামিদ অবশ্য সেসব পাত্তা দিল না। সে নিজেই চারুকে ঘরে নিয়ে আসলো। ফাতেমার আচরণে মনে হচ্ছে সে চারুর উপর চরম বিরক্ত, কিন্তু চারু কিছুতেই বুঝতে পারছে না এমন করার কারণ কি। তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? চারুরে কিছু খাইতে দাও, এত দূর থেকে আসছে ও। ফাতেমা কিছু না বলে কিছু খাবার এগিয়ে দিল চারুর দিকে। চারু কেন যেন খেতে পারছে না, অস্বস্তি হচ্ছে। এভাবে কারো বাসায় আসার পর সে যদি আন্তরিক আচরণ না করে তবে নিজেকে বেশ অসহায় লাগে, এবং ব্যাপারটা নিঃসন্দেহে অপমানজনক। চারু কিছুই খাচ্ছে না বলে হামিদ নিজের হাতে খাইয়ে দিল চারুকে। ফাতেমার চাহনিতে চারুর মনে হলো হামিদ যে ওকে খাইয়ে দিচ্ছে সেটা তার পছন্দ হচ্ছে না। ব্যাপারটা বুঝতে পেরে চারু নিজের হাতেই খেতে চাইলো, কিন্তু হামিদ ওকে নিজের হাতে খেতে দিল না। এতে যেন ফাতেমা আরও কিছুটা রেগে গেল, তবে কিছুই বলল না। খুব জোরে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল সে। হামিদ অবশ্য ফাতেমার রাগ বুঝল না। সে চিৎকার করে বলল, এত জোরে দরজা লাগাও কেন? দরজা কি তোমার বাপের? ভাঙলে জরিমানাকে দিব। হামিদের চিৎকারে কিছুটা ভয় পেল চারু। ছোটবেলা থেকেই হামিদ কিছুটা রকচটা স্বভাবের ছেলে। হামিদ আবার বিড়বিড় করে উচ্চারণ করলো, বেয়াক্কেল মহিলা। চারু আর কিছু বলল না, চুপচাপ থাকাই ভালো মনে করলো সে। কিছুক্ষণ পরেই হামিদ ফাতেমাকে ডাকলো। ফাতেমা আসার পরেই হামিদ বলতে শুরু করলো, শোনো, কাউরে বলবা না আমি চারুরে পেয়ে গেছি। কেন? আমি মানা করছি তাই। সবাইরে বলবা তোমার দাদি গ্রামের থেকে আসছে। কিন্তু আমার দাদি তো মইরা গেছে, বছর কুড়ি হইবে। আমার দাদি কোথা থেকে আসবো? হামিদের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। ফাতেমার বোকামিগুলো সহ্য হচ্ছে না তার। এক মাসেই ভীষণ রকম বিরক্ত হয়ে গেছে সে। তোমার দাদি নাই সেটা তুমি জানো, প্রতিবেশীরা কি জানে? কি বলেন প্রতিবেশীরা জানে? তারা কেমনে জানলো? দেখো, আজ আমার মেজাজটা ভালো আছে, একদম বিগড়ে দিবে না। যা বলবো, যতটুকু বলবো শুধুমাত্র সেটাই করবা। সবাইকে বলবা গ্রাম থেকে তোমার দাদি আসছে, মনে থাকবো? ফাতেমা নিজের নিজের আহমকের মতো হাসি দিয়ে বলল, ঠিক আছে। হামিদের মুখ দেখেই চারু স্পষ্ট বুঝতে পারল ফাতেমার উপর হামিদ ভীষণ রকম বিরক্ত। নতুন বইয়ের সাথে তো সম্পর্ক ভালো হওয়ার কথা, এক মাসেই বিরক্ত কেন? হামিদ দ্রুত একটা ঘর খোঁজার চেষ্টা করছে। চারুর ভাষ্যমতে কেউ একজন ওর উপর নজর রাখছে। হামিদ হামিদ বুঝতে পারছে না কে সেই অজ্ঞাত লোক, কিন্তু চারুকে বাঁচাতে হলে এখান থেকে তাকে নিয়ে যেতে হবে। কেউ হামিদের উপর নজর রাখে জানার পরেও চারু তার সাথে এসেছে। কতটা বিশ্বাস করলে এভাবে কিছু না বলে চারু চলে আসলো। না, যেভাবে হোক চারুকে বাঁচাতে হবে। এখানে এক রাতও থাকা যাবে না। আজ রাতেই সবাইকে নিয়ে এই বাড়ি ছাড়বে হামিদ। এখানের কেউই কিছু জানতে পারবে না। তবে সমস্যা হলো ফাতেমা। পেটের মধ্যে কিছুই রাখতে পারে না সে। ফাতেমার কথা মনে হতেই আবার মেজাজ বিগড়ে গেল তার। হামিদ কোনো মতে বেশ কিছুটা জনশূন্য জায়গায় ঘরটা নিল। মানুষ এত বেশি তত বেশি মানুষ যত বেশি তত ঝামেলা। ভালোই হয়েছে তাড়াতাড়ি এমন একটা জায়গা পেয়ে গেছে। হামিদের ভাগ্য সবসময় সুপ্রসন্ন। হামিদ যেখানে ওঠার চিন্তা ভাবনা করছে সেখানে আশেপাশে সব মিলিয়ে মাত্র 7টা বাড়ি। কাজের জায়গা কিছুটা দূরে হয়ে যায়, কিন্তু এখন সেসব দেখলে চলবে না। হামিদ ফাতেমাকে তাড়াতাড়ি জামা কাপড়ের ব্যাগ গুছিয়ে নিতে বলল। রাতের অন্ধকার থাকতে থাকতেই এখান থেকে বেরিয়ে পড়বে। তবে ফাতেমা বারবার প্রশ্ন করতে করতে বিরক্ত করে ফেলছে হামিদকে। আমরা কই যাবো? বললাম না নতুন বাড়িতে যাবো, এত চিল্লাও কেন? নতুন বাড়ি যাবো কেন? এই বাড়িটা তো আমার খুব পছন্দ। তাহলে তুমি এইখানে থাকো, আমি চারুরে নিয়ে যাই। তোমার যেভাবে মন চায় ওইভাবে চলো তুমি। ফাতেমা চুপ করে গেল। সে বুঝতে পারছে হামিদের মেজাজ ভালো না। বিয়ের পর থেকেই খেয়াল করে আসছে হামিদ বেশ রকচটা স্বভাবের ছেলে। তাকে জোর গলায় একটা কথা কখনো বলা যায় না। হামিদ ওর ভাইয়ের আন্ডারে কাজ করে। বাসার সবাই ভেবেছিল অন্তত এই কারণে হলেও হামিদ ফাতেমার সাথে ভালো আচরণ করবে, কিন্তু হামিদ সেসবের ধারের কাছেও যাচ্ছে না। ফাতেমাও বাসার কাউকে কিছু বলতে পারে না। সংসার ভেঙে যাওয়ার ভয় সব মেয়েরই থাকে, আর মেয়েটা যদি হয় কালো, তাহলে তার জীবন একেবারেই নষ্ট। ফাতেমার বয়স 19। বারবার ছেলেপক্ষ ওকে এসে দেখলেও কেউ পছন্দ করতো না, কারণ তার গায়ের রং কিছুটা ময়লা।
বাবা এবং ভাই দুজনেই ফাতেমাকে নিয়ে চিন্তিত ছিল। অবশেষে হামিদের সাথে দেখা হয় ফাতেমার ভাইয়ের। হামিদের আচার আচরণে মুগ্ধ হয় সে, কিন্তু হামিদ ছিল খুবই সুদর্শন। ফাতেমা কোনো দিক থেকেই হামিদের যোগ্য ছিল না। হামিদ এসএসসি পাশ করছিল, আর ফাতেমা সপ্তম শ্রেণী অবধি পড়েই পড়াশোনার সমাপ্তি টেনেছিল। ফাতেমার ভাই খুব করে চাইতেন হামিদের সাথেই ফাতেমার বিয়ে হোক, কিন্তু ফাতেমার গায়ের রং শ্যামলা বিদায় বলা হয়নি। এদেশে একজন কালো ছেলে এবং হামিদের সাথেই এদেশে একজন কালো ছেলে এবং একজন ফর্সা মেয়ের বিয়ে যতটা স্বাভাবিক, তেমনি একটা কালো মেয়ে আরেকটা ফর্সা ছেলের বিয়ে ততটাই অস্বাভাবিক। হঠাৎই হামিদের অ্যাক্সিডেন্ট ঘটল। ফাতেমার ভাই সব খরচ দিল। হামিদের সামর্থ্য ছিল না এতগুলো টাকা সুদ দেওয়ার। সুযোগ বুঝে ফাতেমার সাথে বিয়ের কথা তোলেন ফাতেমার ভাই। ম্যানেজারের বোনকে বিয়ে করলে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে ভেবে হামিদ ফাতেমাকে না দেখেই বিয়েতে রাজি হয়ে যায়। ফাতেমা যেদিন হামিদের ছবি দেখেছিল তখন সে অবাক হয়েই তাকিয়েছিল। এত সুন্দর একটা ছেলের সাথে তার বিয়ে হবে। ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়। হামিদ তখনও ফাতেমাকে দেখেনি। প্রথমবারের মতো দেখা হয় বাসর ঘরে। হামিদের নিশ্চয়ই আশা ছিল তার বউ সুন্দরী হবে, কিন্তু ফাতেমাকে দেখার পর তার মুখ মলিন হয়ে গিয়েছিল। বোকা হলেও ফাতেমা বুঝেছিল সেটা। হামিদ নিশ্চয়ই নিজের উপরেই রেগে গিয়েছিল মেয়ে না দেখে বিয়ে করার জন্য। ফাতেমাকে দেখেই হামিদ বাইরে চলে গিয়েছিল। সারা রাতও আসেনি। হামিদ ফিরে ভোরের কিছুক্ষণ আগে। পরে ফাতেমা তার ভাইয়ের কাছে শুনেছিল হামিদ নাকি ফ্যাক্টরিতে এক্সট্রা কাজ করছিল। এইটাকে ওভারটাইম বলে। ম্যানেজার জিজ্ঞেস করেছিল বিয়ের রাতে কাজ করার কি অর্থ। হামিদ উত্তর দেয়নি। এখন ফাতেমার সাথে তার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও হামিদ যে এখনও তাকে পছন্দ করে না সেটা বোঝে ফাতেমা। এর কারণ কি শুধুই গায়ের রং? গায়ের রঙই কি সব? ফাতেমা বেশ কয়েকবার হামিদের জন্য সাজার চেষ্টা করেছিল, কিন্তু হামিদ সেদিকে ফিরেও দেখেনি। এরপর থেকে আর সে চেষ্টা করে না। হামিদ যে তাকে স্ত্রীরূপে স্বীকার করেছে সেটাই এখন ফাতেমার কাছে অনেক। কিন্তু ফাতেমা খেয়াল করত প্রতি সপ্তাহে রাতে একদিন হামিদ বাসায় থাকে না। এর কারণ জিজ্ঞেস করলে হামিদ জানিয়েছিল চারুর কথা। ফাতেমা ব্যাপারটা পছন্দ করেনি। করবেই বা কিভাবে? মাত্র 7,000 টাকায় দুজনেই চলাই মুশকিল, আবার আরেকজন বাড়তি মানুষের খরচ কিভাবে চালানো যায়? তবে হামিদকে সরাসরি এই কথা বলার সাহস পায়নি ফাতেমা। সে ভেবেছিল হামিদ বোধহয় চারুকে পাবে না, কিন্তু পাওয়ার পরেই যে এখানে নিয়ে চলে আসবে সেটা সে ভাবেনি। চারু মেয়েটা অনেক বেশি ফর্সা। ফাতেমার রাগের অন্যতম কারণও এইটা। সে হাজার চেষ্টা করেও যেখানে ফর্সা হতে পারে না, সেখানে চারুর এই দুধে আলতা গায়ের রং ভালো লাগছে না ফাতেমার। নিজের ভিতর কেমন এক হিংসা অনুভূত হচ্ছে। ফাতেমা রান্নাঘরে এসে রান্না করতে শুরু করলো। হামিদ বাইরে কোথাও গিয়েছে। চারু ভাবলো ফাতেমার সাথে গিয়ে কিছুক্ষণ কথা বলা যাক। সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। চারুকে দেখেও না দেখার ভান করলো ফাতেমা। কেমন আছো ভাবি? আপনার ভাই যে আপনার ভাইয়ে যেমন রেখেছে তেমনই আছি। কেন, আমার ভাই কি তোমাকে ভালো রাখেনি? রাখছে কোনো মতন। আপনার কি কিছু লাগবো? চারু বুঝতে পারছে ফাতেমা ওর উপস্থিতি পছন্দ করছে না, তাই সে সিদ্ধান্ত নিল আরও কিছুক্ষণ কথা বলবে। ফাতেমা এগোতে না চাইলে পরে আর সে ফাতেমার বিরক্তির কারণ হবে না, কিন্তু চারু এখনো বুঝতে পারছে না ফাতেমা কেন তার উপর বিরক্ত। না, এমনি কথা বলতে এসেছিলাম। আর আমি সম্ভবত আপনার ছোট। আমাকে আপনি সম্বোধন করতে হবে না। আপনি কইরা না কইলে আবার আপনার ভাই আমারে বকবো। কি দরকার যেচে বকা খাওয়ানোর? বকা দেবে কেন? বলবে আমি বলতে বলেছি। আমিও তো তোমাকে তুমি ডাকছি। তুমি কইরাই কইলাম তাহলে। তোমার লাইগা তোমার লাইগা তো তোমার ভাইয়ের 7 গুণ মাপ। এই কয়েকদিনে যা বুঝেছি তোমার ভাই তোমারে অনেক আদর করে। তোমার হাজার দোষে চোখেও চাইয়া দেখব না। চারু আর কিছু বলল না। ফাতেমার খোঁচা মারা কথা ধরতে পারছে সে। কি রান্না করছো ভাবি? আলু দিয়ে শিং মাছের নিরামিষ রান্না করছি। মাছের নিরামিষ? হ। চারু অবাক হয়ে ফাতেমার দিকে তাকালো। এই মহিলা কি পরিমাণ বেয়াক্কেল তা আন্দাজ করতে পারছে সে। উনি নাকি শিং মাছের নিরামিষ রান্না করছে। কি অদ্ভুত কথাবার্তা! কে জানে তার রান্না কেমন। আমি একটুও খাই ভাবি। ফাতেমা কিছু না বলে কিছুটা তরকারি এগিয়ে দিল চারুর দিকে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সে বিরক্ত হচ্ছে। চারু তরকারি খেতেই বুঝতে পারলো লবণ বেশি হয়েছে। সামান্য বেশি না, অনেকটাই বেশি। চারু কিছু না বলে ফাতেমার প্রশংসা করলো। স্বভাবতই মেয়েরা প্রশংসা পছন্দ করে, আর যে প্রশংসা করে তার সাথে খুবই সহজেই সখ্যতা গড়ে ওঠে তাদের। ভাবি, তোমার রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রশংসা শুনে ফাতেমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার বিরস মুখে বলল, তোমার ভাই তো আমার রান্না পছন্দ করে না। আমার রান্না নাকি মজা হয় না। ছেলেরা রান্নার কি জানে বলো তো?
আমার কাছে শোনো, তোমার রান্না খুবই ভালো। এতক্ষণে ফাতেমার মুখ থেকে বিরক্তি ভাবটা কেটে গেছে। সে এবার অতিরিক্ত উৎসাহ নিয়ে চারুকে জিজ্ঞেস করলো, তুমি এত সুন্দর কেমনে হইলা? মুখে কি দাও? ফাতেমার এমন কথায় অবাক হলো চারু। মুখে আবার কি দেবে? ফাতেমা হাত দিয়ে ডলে ডলে চারুর মুখ পরীক্ষা করছে, আসলেই সে মুখে কিছু দিয়েছে কিনা। দিলেও বা কি দিয়েছে। চারু এই ব্যাপারটা সহ্য করতে না পেরে যথেষ্ট ভদ্রতা সহিত ফাতেমার হাত নিচে নামিয়ে দিল। আমি কোনো কিছুই ব্যবহার করি না, আমি যেমনই আছি আলহামদুলিল্লাহ। তুমিও যেমন আছো আলহামদুলিল্লাহ। অতিরিক্ত রং চং মাখার কোনো প্রয়োজন নেই। চারুর উত্তরে সন্তুষ্ট হতে পারল না ফাতেমা। সে বিরস মুখে করে সে বিরস মুখ করে অন্যদিকে তাকিয়ে রইল। সে যেমন আছে তেমনই যদি সুন্দর হয়, তবে হামিদ কেন তার দিকে তাকায় না? বিকেলে বিকেল হতেই হামিদ বাড়ি ফিরে এলো। চারুর এখানে কোনো জামা কাপড় নেই। হামিদ ঠিক করলো প্রথমে ওকে কিছু জামা কাপড় কিনে দেবে। হামিদের এইসব অতিরিক্ত আধিক্যতা পছন্দ করছে না ফাতেমা। চারু খুব ভালোই বুঝতে পারছে, তবে হামিদ ফাতেমাকে তেমন পাত্তা দিচ্ছে না। চারু শুনেছিল বিয়ের পরপর নাকি ছেলেরা বউয়ের কথা খুব মানে। জামাল হোসেনও মানত। তাই ওকে সে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছিল। তবে হামিদ কেন এখনো ফাতেমাকে সহ্যই করতে পারে না? আর ফাতেমাকে দেখেই চারু বুঝতে পেরেছে সে কিছুটা হিংসুটে ধরনের বোকা মেয়ে। ফাতেমার আচার আচরণের তোয়াক্কা না করে হামিদ চারুকে নিয়ে বেরিয়ে পড়ল। ঘুরে ঘুরে বেশ অনেক জামা কাপড়ই কিনলো। চারু বারবার এত খরচ করতে মানা করছিল, কিন্তু হামিদ মানল না। চারু তো পরকেও না, ও না দিলে কে দিবে? কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল। হামিদ একটা রিক্সা ডেকে নিল বাসায় যাওয়ার জন্য। রিক্সা উঠে ব্যাগগুলো সব ঠিকঠাক করতে করতে বলল, ম্যাট্রিক পরীক্ষাটা তো মনে হয় দেশ নাই। না, ম্যাট্রিক পরীক্ষার চল এখন নেই, এসএসসি পরীক্ষা দিয়েছি। মানে ম্যাট্রিক আর এসএসসি কি আলাদা নাকি? হ্যাঁ। যাই হোক, পরীক্ষা কেমনে দিলি? এর আগেই তো ওই জানোয়ার দুইটা তোর বিয়া দিয়া দিল। যার সাথে বিয়া হয়েছিল সে তার বয়সের যার সাথে বিয়ে হয়েছিল সে তার বসের অনুমতি নিয়েই মনে হয় আমাকে পড়িয়েছিল। বস নিজের বউরে পড়াইতে অন্যের অনুমতি লাগবো কেন? চারু উত্তর না দিয়ে উদাস দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে হামিদ বলল, যাই হোক, পরীক্ষা দিছিস ভালো কথা। এখন কি কলেজে ভর্তি হবি? এইখানে অনেক ভালো ভালো আর বড় কলেজ আছে। চারু উত্তর দেয় না। এমনিতেই হামিদের আয় তেমন বেশি না। তার উপর এক্সট্রা করে লেখাপড়ার খরচ করার কি দরকার? ফাতেমার কাছে হয়তো আরো বেশি অসহ্য হয়ে যাবে সে। চারু কোনোভাবেই চাইছে না ফাতেমা কিংবা হামিদ কারোর সাথে ওর সম্পর্ক খারাপ হোক, কারণ এই পৃথিবীতে মাত্র দুজনই এখন চারুর আপন। ফাতেমা হয়তো ততটা না, কিন্তু হামিদ তো আপন। একই রক্ত বয়ে চলছে দুজনের শরীরে। কি কি রে, কথা কস না কেন? অনেক তো পড়লাম, আর পড়বো না। হামিদের বুড়ো কুঁচকে গেল। যেই চারুকে পড়াশোনায় কেউ কখনো হারাতে পারেনি, চারুর পড়াশোনা দেখে মনোরমা হামিদকে বকা দিত না পারার জন্য। যে চারু পড়াশোনার জন্য জীবন অবধি দিয়ে দিতে পারতো, সে কিনা এখন পড়ালেখা করতে চাইছে না। ব্যাপারটা নিঃসন্দেহে অদ্ভুত। কেন পড়াশোনা করবি না কেন? অনেক তো করলাম, আর কত? এই শহরে মেট্রিক পাসের দাম নাই। এটা গ্রাম না, তরে সেটা বুঝতে হইব। মেট্রিক পাস কইরা তুই জীবনে কিছুই করতে পারবি না। তুমি করছো না কিছু? আমার আর তোর জোড়া? আমি যা করতে পারবো তুই তা পারবি? কেন পারবো না? একই রক্ত বইছে আমাদের শরীরে। এমন পরিশ্রম কাম আমি জীবনেও তোরে করতে দিব না। তুই নিজের পায়ে দাঁড়াবি, বড় হবি। বড় বড় অফিসে যেমন সবাই সুন্দর সাজগুজ কইরা কাজ করতে চায়, তুইও অমন কাজ করবি। আর কাজ না করলেও সমস্যা নাই, কিন্তু লেখাপড়া করতেই হইব। কি হবে লেখাপড়া করে? বাদ দাও না। কিসের বাদ দিমু? কিছুদিনের মধ্যেই তোরে কলেজে ভর্তি করাইয়া দিমু। এমনিতেই অনেক পিছাইয়া গেছস। চারু আর কিছু বলল না। পড়তে তো সেও চায়। কে জানে ফাতেমা জানলে তার ব্যবহার কেমন হবে। রিক্সা থামিয়ে দিল গলির কাছেই। ভিতরে আর যাবে না। এখান থেকে হেঁটেই যেতে হবে বাসায়। 10 মিনিটের রাস্তা। হামিদ ভাড়া মিটিয়ে রওনা হলো বাড়ির পথে। কিছু দূর যেতেই দেখা গেল কালো রঙের একটি কার, আর তার পেছনে সাদা রঙের একটা কার। কালো রঙের কার থেকে বেরিয়ে এলো মুখোশে আবৃত মুখের এক ব্যক্তি, আর পেছনের গাড়ি থেকে 6 জন মানুষ। হ্যাংলা পাতলা ধরনের এই লোকটাকে একবার দেখেছিল চারু। এই লোকটাই জামাল হোসেনের তথাকথিত সেই বস। তাকে দেখেই চারু হামিদের পেছনে চলে গেল। কিরে, পেছনে গেলি কেন? সামনে দেখো। কি হয়েছে সামনে? মুখোশ পরা সেই লোকটাই বস। সে আমাকে ধরতে এসেছে। আমাকে বাঁচাও। তার জন্যই আজ আমার জীবনটা এমন হয়েছে। শেষ বাক্যটা শুনে হামিদের চোখের সামনে
কাল রাতের চারুর মলিন ও প্রাপ্ত মুখটা ভেসে উঠল। চারুর সাথে যে এমন জঘন্য আচরণ করতে পারে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। হামিদের চোখ থেকে আগুনের স্ফুলিঙ্গের মতো রাগ ছড়িয়ে পড়ছে। হামিদকে নিরস্ত দেখে চারজন লোক এগিয়ে গেল তার দিকে। হামিদের ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য চারুকে নিয়ে যাওয়া। কিন্তু হামিদ যদি বাধা দেয় তবে তাকেও মেরে ফেলার অর্ডার আছে তাদের কাছে। লোকগুলো কিছুটা সামনাসামনি আসলেই হামিদ নিচের থেকে একটি কাঠের টুকরো তুলে নেয়। সেই কাঠ ছিল ধারালো পেরেক ঠোকা। পেরেকের সেই ধারালো অংশ দিয়ে চারজনকেই এলোপাথারি আঘাত করলো হামিদ। হামিদকে নিরস্ত দেখে তারা সবাই নিরস্ত অবস্থাতেই এসেছিল। হামিদের এমন আঘাতে প্রত্যেকটার শরীরই রক্তাক্ত হলো। বাকি যে দুইজন ছিল তারা বন্দুক হাতে এগিয়ে এলো হামিদের দিকে। হামিদকে কাঠের টুকরোটা নিচে ফেলে দিতে বলল। হামিদ সেটা তো ফেললই না, উল্টো লোক দুইটার মাথা বরাবর ছুঁড়ে মারল সেটাকে। ছয়জনকে মোটামুটি আহত করে দিয়ে হামিদ দৌড়ে গেল বসের দিকে। সজোরে একটা গাড়ির সাথে তার মাথাটাকে ঠুকে দিল হামিদ। আচমকা এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না বস নামক সেই অজ্ঞাত ব্যক্তি। কাল রাতে চারুর ইটের আঘাত আর আজ হামিদের দেওয়া আঘাত একই জায়গায় পড়ায় মাথা থেকে গলগল করে রক্ত বের হচ্ছে তার। সুযোগ বুঝে হামিদ আরও কিছুটা আঘাত করে ফেলল বস নামক সেই লোকটাকে। অতপর বসও হামিদের উপর পাল্টা আক্রমণ শুরু করলো, কিন্তু হামিদের সাথে পেরে উঠল না সে। অজ্ঞাত এই ব্যক্তিটি সম্ভবত হামিদের চেয়ে বয়সে অনেকই বড়, কিন্তু হামিদের স্বাস্থ্য ভালো আর হ্যাংলা পাতলা এই তথাকথিত বসের স্বাস্থ্য হামিদের তুলনায় বেশ কম, তাই সে হামিদের সাথে খুব একটা পেরে উঠছে না। ছয়জন লোক তৎক্ষণাৎ এসে ঘিরে ফেলল হামিদকে। এইবার তথাকথিত সেই বস হামিদের বুকে একটা লাথি মারল। হামিদও ছেড়ে দেওয়ার পাত্র নয়। লোকগুলো তার হাত ধরেছিল। হামিদ পা দিয়ে বসের তলপেটে প্রচণ্ড জোরে এক লাথি মারে। এতে সে আরও বেশি রেগে গিয়ে হামিদকে আঘাত করতে চায়, কিন্তু তার আগে মুহূর্তেই সেই কাঠ দিয়ে আবারও বসের মাথায় আঘাত করে চারু। সাথে সাথেই নিচে পড়ে থাকা এক বন্দুক তুলে বসের দিকে তাক করে সে। অবস্থা বেগতিক দেখে অজ্ঞাত সেই বস দ্রুত নিজের গাড়িতেই উঠে বসে সেই জায়গাটি পরিত্যাগ করে। তার সাথে যে ছয়জন ছিল তারাও একটা গাড়িতে উঠে পড়ল। চারুর চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। সে গুলি করতে জানে না। বেশ কয়েকবার ট্রিগার চাপার সত্ত্বেও গুলি বের হয়নি। সেই লোকগুলো হয়তো জানতো না, জানলে এখান থেকে নিশ্চয়ই চলে যেত না। তারা চলে যেতেই হামিদের দিকে দৌড়ে গেল চারু। শরীরের বেশ কয়েকটা অংশে আঘাতের চিহ্ন হামিদের, তবে খুব একটা ক্ষতি হয়নি। চারু হামিদের কাছে যেতেই হামিদ এক হাত দিয়ে জড়িয়ে ধরল তাকে। মন চাইতেছিল খুন কইরা ফেলি, কিন্তু ওই শালার ভাগ্য বালা। তুই গুলি করলি না কেন? করতে পারি না, শুধু হাতে নিয়েছিলাম ভয় দেখানোর জন্য। বাদ দে, ওরা আবার আসতে পারে। তরে আগে সেফ একটা জায়গায় নিয়ে যাইতে হইব। বাড়ি ঠিক হইয়া গেছে, কিছু চিন্তা করিস না। বাসায় গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে দিল ফাতেমা। তার মুখে ঘুমো ঘুমো ভাব। সদ্য ঘুম থেকে উঠল নিশ্চয়ই। হামিদের আঘাতগুলো দেখে যেন মুহূর্তেই ঘুম পালালো তার। কি হইলো, আপনার এই অবস্থা কেন? কিছু হয় নাই, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও। 10 মিনিটের মধ্যে গাড়ি আসবো, আমরা এইখান থেকে চইলা যামু। কেন রাইতের আন্ধারে চুপি চুপি পালামু কেন? আমাগো ভাড়া তো সব শোধ করাই আছে। এত কথা কও কেন তুমি? যাইতে মন চাইলে আসো, নইলে এইখানে থাকো, তোমার গোষ্ঠী সহ থাকো। ফাতেমা কিছু বলল না। সে ঘরের ভেতর থেকে গিয়ে স্যাভলন নিয়ে এলো। ঘরে প্রায়ই সবসময় হামিদের স্যাভলন আর তুলো রেখে দেয়। মাঝে মাঝে আঘাত লাগলে দ্রুত সেরে ওঠে। ফাতেমা চেষ্টা করলো লাগিয়ে দিতে, কিন্তু তার অনভিজ্ঞতার জন্য সে খুব একটা পেরে উঠছে না। যেমন যন্ত্রণা হচ্ছে হামিদের। সে ধমকে উঠল ফাতেমাকে। হামিদের বকা শুনে আবারও চোখ জলে ভিজে উঠল তার। হামিদ চারুকে বলল লাগিয়ে দিতে। এইটাও ভালো লাগলো না ফাতেমার। মেয়েটার মধ্যে কি এমন আছে হামিদ ওর উপর এত নির্ভরশীল? বিয়ের পর থেকেই হামিদের মুখে শুধুই চারুর প্রশংসা আর নিজের দুর্নাম শুনে আসছে সে। এইটুকু একটা মেয়েকে হামিদ ওর চেয়ে বেশি ভালোবাসে, এইটা ফাতেমা কিছুতেই মানতে পারছে না। বোনকে এত ভালোবাসার কি আছে? কই, ফাতেমার ভাই তো ফাতেমার চেয়ে তার বউকে বেশি ভালোবাসে। কিন্তু এই বোকা ফাতেমাকে কি আদেও বোঝানো সম্ভব? বউ আর বোনের ভালোবাসা সম্পূর্ণই ভিন্ন। এই দুই ভালোবাসাকে কখনোই তুলনা করা যায় না। মা বের হও তো, দেখো তো আমাকে চোরের মতো লাগে কিনা। শিহাবের চিৎকারে শুধু জমিদার গিন্নি নয়, বেরিয়ে এলো জমিদার পরিবারের অনেকেই। বাচ্চারা অবশ্য এখনো ঘুমে মগ্ন। শিহাবের চেহারা দেখা যাচ্ছে অতিশয় রাগ। মাথা ফেটে কিছুটা রক্ত গড়িয়ে পড়ছে, জুলফি বেয়ে। তার কিছুটা দূরেই ভয় মিশ্রিত চেহারায় দাঁড়িয়ে আছে জাবিন। মা, আমি কি দেখতে চোরের মতো? কি কস বাপ, চোরের মতো হবি কেন? তাহলে জাবিন আমাকে চোর ভেবে মাথায় আঘাত করলো কেন?
এই ছেলের কি বিন্দুমাত্র জ্ঞান হবে না? এসবের কি মানে? জাবিনের মুখটা ছোট হয়ে গেল। সে আমতা আমতা করে বলল, রাতে জল খেতে এসেছিলাম, দেখি কেউ দরজা দিয়ে ভেতরে ঢুকছে। ভাবলাম চোর এসেছে বোধহয়, তাই আমার খেলতে যাওয়ার ব্যাটটা দিয়ে মেরে দিয়েছিলাম, কিন্তু আঘাতটা তো লাগেনি। আঘাত লাগেনি তো আমার মাথা কিভাবে ফাটলো? শিহাবের চিৎকারে ভড়কে যায় জাবিন। সে আসলেই অনুভব করেছে আঘাতটা কারো বাহুতে লেগেছে, মাথায় লাগেনি। কিন্তু এমনই যদি হয় তো শিহাবের মাথা কিভাবে ফাটলো? মা, তোমাকে ভালোই ভালোই বলে দিচ্ছি, এদের একটু শাসন করো। কোনো দিন যেন খুনটুন করে বসে কোন দিন যেন খুনটুন করে বসে এরা। কথাটা বলেই শিহাব ঘরের দিকে চলে গেল। মিনিট পাঁচেকের মধ্যে আবার তৈরি হয়ে নিচে নামলো সে। এরই মধ্যে মাথায় ব্যান্ডেজও করে ফেলেছে। আবার কই যাস? শাওনের কাছে যাই। এত রাইতে? সকালে যাইস? না, এখনই যেতে হবে। জমিদার গিন্নি আর আটকালো না শিহাবকে। আজকাল ছেলেটা যেন কেমন হয়ে গেছে। বিশেষ করে শাওনের অসুস্থতার পরে শাওনকে খুবই ভালোবাসে ছেলেটা। আজকাল আর ভাইয়ে ভাইয়ে এত ভালোবাসা কোথায় পাওয়া যায়? সকালবেলা নিজের হাতে নাস্তা তৈরি করলো জমিদার গিন্নি। প্রতিদিনই এমন হয়, বাসার সবার জন্য নিজের হাতেই রান্না করা হয়। এমন সময়ে সদর দরজায় কড়া নাড়ার সব আওয়াজ পাওয়া গেল। জমিদার গিন্নি খুলে দিল। ছোট জমিদার সাহেব, আপনি রাইতে বাসায় ছিলেন না? না, আমি তো কাইল শাওনের লগে আসছিলাম। ও, আসলে শরীরটা ভালো নাই, তাই খেয়াল করি নাই। বহেন। শিহাব ভালো মতো পৌঁছাইছিল তো রাইতে? শিহাব শিহাব কই পৌঁছাইব? ও তো কাল রাইতে শাওনের লগে দেখা করতে গেছিল। কই না তো, আমি তো কাল সারা রাইতে শাওনের সাথে ছিলাম। কই, শিহাব তো আসে নাই। কি বলেন? তাইলে আমার পোলাটা কই গেল? আমি কেমনে কমু? আমি কেমনে বলবো ভাবি? পোলাটা কেমন জানি হইয়া গেছে। যেই পোলা রান্নাঘরে যাওয়া পছন্দ করতো না, ও এখন রান্না করে। কাইলো যাইয়া দেখলাম রান্তাছে, কেমন যেন হইয়া গেছে। কেন ও রান্দে কেন? কামের মাইয়াডাই কি করে কি জানি। আপনিও তো শিহাবের লগে তাল মিলাইয়া ওর হাতের রান্না খাইতে রাজি হইলেন। পোলাডার হাতটাও কাইটা গেল। কি কন এগুলা? আমি কেন ওর হাতে রান্না খাইতে রাজি হমু? শিহাবি তো কইছিল আপনারা ওর ওইখানে গেছিলেন, পরে ও নিজে হাতে রান্না করতে গেল, তারপর ওর হাত কাইটা গেছে। আমি যদি যাই তাহলে আমার পোলারে রাঁধতি মুখেন। আর আমি তো 4 মাস হইল শিহাবের বাড়িতে যাই নাই। এটা কেমনে হয় ভাবি? শিহাব তো কাইল আমারে কইল। শিহাব আপনারে মিথ্যা কইল? কিন্তু কেন মিথ্যা কইয়া ওর কি লাভ? শিহাব, তুই কাল রাইতে কইছিলি শাওনের কাছে ছিলাম। মা, মিথ্যা কস কেন? মিথ্যা কস কেন? তোর ছোট চাচারা সারা রাত শাওনের লগে ছিল। কই, তুই তো যাস নাই। শিহাব অপ্রস্তুত হয়ে পড়ল। এইমাত্রই বাড়ি ফিরেছে সে, আর এখনই জমিদার গিন্নি তার উপর প্রশ্নবাণ নিক্ষেপ করছে। তোর হাত কেমনে কাটলো শিহাব? আর আমি বুঝতাছি মাথায় আঘাতও জাবিনের জন্য হয় নাই। আমি তখন খেয়াল করি নাই, কিন্তু আমি দেখছি তোর মাথার রক্ত কিছুটা জমাট বাঁধা ছিল। জাবিনের আঘাতে রক্ত বের হইলে তো তাজা রক্ত থাকতো না। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। এখন আর কিছু লুকিয়ে লাভ নেই। জমিদার গিন্নি বোকা হলেও সব বুঝতে পেরেছেন। হ্যাঁ মা, ঠিকই ধরেছ। আমি তোমাদের মিথ্যে বলেছি, কিন্তু বিশ্বাস করো এই মিথ্যেটা বলার প্রয়োজন ছিল। আমি এখন তোমাকে কিছুই বলতে পারছি না, কিন্তু দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে শিহাব? বলবো মা। এখন দয়া করে কিছু জিজ্ঞেস করো না। আমি যা করছি, যতটুকু করছি, সব আমাদের পরিবারের জন্য। কিন্তু আমি তোমার কসম কেটে বলছি, আমার জন্য কখনো কারোর কোনো ক্ষতি হয়নি আর হবে না। তোমার ছেলের উপর বিশ্বাস রাখো মা। আমি জানি আমি তোমার নিজের ছেলে না, কিন্তু তোমার আদর্শে বড় হয়েছি আমি। কখনো সেই আদর্শের অপমান করব না। আমি তোমাকে খুব ভালোবাসি মা। জমিদার গিন্নি শিহাবের মুখ চেপে ধরল। তার চোখে দেখা যাচ্ছে এক সমুদ্রসম ভয়। চুপ, এই কথা আর কখনো বলবি না। তুই আমার পোলা, বুঝতে পারছস তুই? কেউ যেন এইসব আজে বাজে কথা না জানে। শিহাব কিছু বলল না। এই মমতাময়ী মহিলা তার নিজের মা নয়, ভাবতেই কষ্টে বুকের ভেতরটা ভেঙে ঘুরিয়ে যাচ্ছে তার। শিহাব, তুই কি তোর আসল বাপ মা খুঁজতে চাইতাছস? আমারে ছাইরা চলে যাবি তুই? না মা, তোমাকে ছেড়ে কোথাও যাওয়ার আগে আমার মৃত্যু হোক। আমি আমার মন প্রাণ আত্মা সব কিছু দিয়েই তোমাকে নিজের মা মানি। তুই আমারে কথা দে, আমারে রাইখা কখনো যাবি না। কথা দে। কথা দিলাম মা, কখনো যাব না। সত্যি কইরা বলো, সত্যি কইরা বল, তুই কাল রাইতে কইছিলি তোর মাথায় আঘাত লাগলো কেমনে? শিহাব চুপ করে রইল। সে চায় না তার মা তার জন্যই কষ্ট পাক। বল না শিহাব, কই গেছিলি তুই? আমি তাদের কাছে ফিরে যাব না মা, কিন্তু একেবারের জন্য হলেও আমার জন্মদাতাকে দেখতে চাই, যে হাসপাতালের বেডে আমাকে ফেলে চলে গিয়েছিল।
তুমি চিন্তা করো না মা, সে শুধুই আমার জন্মদাতা, আমার মা শুধু শুধু আর শুধুমাত্র তুমি। নতুন বাড়িতে এসেছে আজ 1 সপ্তাহ হলো। চারু বারবার ফাতেমার সাথে ভাব জমানোর চেষ্টা করলেও ফাতেমার কোনো আগ্রহ না দেখে বারবার তাকে পিছিয়ে আসতে হয়েছে। না, ফাতেমার সাথে তার সখ্যতা বোধ হয় সম্ভব না। এই তো দুদিন আগের কথা, চারু চেয়েছিল ফাতেমাকে কাজে সাহায্য করতে। ফাতেমা বলল হামিদ পছন্দ করবে না সেটা। হামিদ নাকি ফাতেমা ছাড়া অন্য কারোর কাজ পছন্দ করে না। চারু অবাক হয়েই তাকিয়েছিল ফাতেমার দিকে। সারা জীবন হামিদের জামা কাপড় ধোয়া, বিছানা গোছানো, সকালের রান্না করা সবই চারু করেছে, আর হামিদ নাকি চারুর হাতের করা কাজ পছন্দ করবে না। সেই অবধি না হয় ঠিকই ছিল, কিন্তু পরে আবার বিড়বিড় করে বলছে কেউ তার কাজে সাহায্য করে না, সব কাজ তার একাই করতে হয়। তারপর চারু এক প্রকার জোর করেই রান্নার দায়িত্ব নিল। রান্না খেয়েই খেপে উঠল হামিদ। তুমি চারুরে দিয়ে রান্না করাইছো কেন? ওরে কি আমি কামের মানুষ হিসেবে আনছি? ও শুধু পায়ের উপর পা তুইলা খাইব, তুমি কেন ওরে দিয়ে রান্না করাইলা? হামিদের রাগ ছিল নিতান্তই অবাস্তব। চারুকে কাজের জন্য আনেনি, তবে কি ফাতেমার কাজের মেয়ে? কিন্তু এই কথাটা বলার সাহস চারু কিংবা ফাতেমার হলো না। চারু মন স্থির করলো হামিদের রাগ কমলে এ বিষয় নিয়ে কথা বলবে। ফাতেমা কোনো মতে ভয়ে ভয়ে বলল, ও না, আমিই রান্না করেছি। ফাতেমার বোকা বোকা কথাবার্তা সে নিজেই ফেঁসে গেল। তুমি আমারে শিখাইবা কোনটা চারুর হাতের রান্না আর কোনটা তোমার? 7 বছর বয়স থেকে চারু প্রতিদিন সকালের খাবার রান্না করতো, আর মা মারা যাওয়ার পর থেকে 3 বেলাই চারু রাঁধতো। 8 বছরের বেশি সময় আমি চারুর রান্না চিনি 8 বছরের বেশি সময় আমি চারুর রান্না চিনি। একদম উল্টাপাল্টা কথা বইলা আমার মেজাজ বিগড়ে দিবা না। আমার রান্না কি ভালো হয়নি? তোর রান্নার ধারের কাছেও যাইতে পারবো না ওর রান্না, কিন্তু তুই আমার কাছে আসস, তোরে আমি আর কোনো কষ্ট পাইতে দিব না। সেদিন রকচটা হামিদের রাগের সময় বলা কথার প্রত্যুত্তর করতে পারেনি দুজনের কেউই। ফাতেমার সাথে সখ্যতা গড়ে না ওঠার আরও একটা বড় কারণ হামিদ নিজেই। অবশ্য হামিদকে বুঝিয়ে সুঝিয়ে রান্নার কাজটা চালু করার অনুমতি পেয়েছে। ফাতেমার রান্না তেমন ভালো না বিদায় হয়তো পেয়েছে। হামিদ ছোটবেলা থেকেই সবার হাতের রান্না খেতে পারে না। অবশ্য ফাতেমার রান্না খুব একটা খারাপও না, অন্তত শেফালির চেয়ে শতগুণে ভালো। নতুন বাড়িটির ছাদের উপর বসিয়েছিল চারু, তার পাশে এসে বসলো হামিদ। কাল তোরে কলেজে ভর্তি করাইয়া দিমু, ভালো একটা কলেজে সন্ধান পাইছি, কিন্তু কিন্তু কলেজে ভর্তি হইতে শুনলাম সার্টিফিকেট লাগে। তোর তো সার্টিফিকেট নাই, তাছাড়া 4 মাস পার হইয়া গেছে, এর জন্য একটু সমস্যা হইব। তাও আমি কলেজে কথা বলছি, ভর্তি হওয়া যাইব, কিন্তু সার্টিফিকেট লাগবই। এখন কি হবে? শুনছি কিছু টাকা দিয়া নাকি বোর্ড থেকে সার্টিফিকেট উঠানো যায়। কালকে উঠাইয়া তারপর ভর্তি করাইতে হইব। একদিনে উঠানো যাবে? চারুর প্রশ্নে হামিদ একটু দ্বিধায় পড়ে গেল। আসলেই তো, একদিনও কি উঠানো যাবে? সেসব বাদ দাও, তোমার কাজ কেমন চলছে বলো? আগের মতোই। এখন ভাবতাছি আরেকটু বাড়াইতে হইব কাজ, নইলে এত কম টাকা দিয়া সংসার চলবো না। আমি তোমাকে খুব ঝামেলায় ফেলে দিলাম না? আমি তোরে এমন কিছু কইছি? না, তারপরও মনে হচ্ছে আমার জন্যই তো এত এক্সট্রা খরচ। ওসব তোর ভাবতে হইব না, তোর যা লাগবো সেটা বলবি, পূরণ করার দায়িত্ব আমার। আমাদের ভাগ্যটা এমন না হলেও পারতো, তাই না বলো? মায়ের মৃত্যুতেই আজ আমাদের এই অবস্থার জন্য দায়ী। আচ্ছা, মা না হয় নাই, কিন্তু নানাজান কি আমাদের সাথে একটু দেখা করতে পারতো না? মা বেঁচে থাকতেই তো সে কোনো যোগাযোগ রাখেনি, মৃত্যুর পর কিভাবে রাখবে বলো? তোর নানার চেহারা মনে আছে চারু? তোর যখন 8 বছর, তখন আমার শেষবার নানাজানের বাড়ি গেছিলাম। তোর মনে আছে কি না জানি না, কিন্তু আমার মনে আছে। ওই দিন বাপজান আর নানার মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হইয়া যায়। তারপর বাসায় আসার পর বাপজান মায়েরে অনেক মারধর কইরা কয় যেন নানাজানের সাথে আর কোনো যোগাযোগ না রাখে। মাও তার কথা মাইনা নিছিল। ওই দিনের পর থেকে আর ওই বাড়ির সাথে মায়ের কোনো যোগাযোগ নাই। আমার কি মনে হয় জানোস? কি? আমার মনে হয় নানাজান এখনও জানেনি না আমার মা আর নাই। আমার মায়েরে অনেক আদর করতো নানাজান। তোর হয়তো মনে নেই, কিন্তু আমি দেখছিলাম নানাজান বেশ কয়েকবার আসছিল মায়েরে দেখতে, কিন্তু বাপজান দেখা করতে দেয় নাই। তারে আমার বাপ ডাকতেও ঘেন্না হয়। এটা একটা কথা বলি? বল। না থাক, বাদ দাও, এইসব এখন মূল্যহীন, বলে কোনো লাভ নেই।
বল না, আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি ভাবিকে নিজের ইচ্ছেতেই বিয়ে করেছিলে তো? কিন্তু বিয়ার আগে তারে দেখি নাই। ম্যানেজাররে দেখা ধারণা করছিলাম তার বোন তার মতোই হইব, কিন্তু পরে দেখি ম্যানেজার হইছে তার মায়ের মতো সাদা, আর ফাতেমা তার বাপের মতো কালা। যাই হোক, যা হইছে সেটা তো আর বদলান যায় না। তাছাড়া ফাতেমারে বিয়া করায় কিছু সুযোগ সুবিধা পাইছি। ঘরের কাম কাজ করার জন্য তো একজন লাগতো। কামের মানুষ রাখতে গেলে শহরে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। ফাতেমারে শুধু খাওয়ান পরন দিলেই চলে। আমার চাকরিটাও ফিক্সড হইয়া গেছে। তোমার তাকে পছন্দ হয়নি এর কারণ কি শুধুই গায়ের রং? না, একে তো এই মহিলা পোকা, তার উপর হিংসুটে। মাঝে মাঝে অসহ্য লাগে তারে আমার। আবার বয়সও মনে হয় আমার সমান। তারে বিয়া না করলে আরও অনেক ভালা মাইয়া পাইতাম আমি। চারু হামিদকে তার কথাটি আর বলতে চাইল না। শুধু শুধু এখন এইসব হামিদকে বলে তার সংসারে আগুন লাগানোর কোনো মানেই হয় না। বিন্দিয়া অনেক আগে থেকেই পছন্দ করতো হামিদকে। হামিদ অবশ্য তাকে চিনত না, কিন্তু বিন্দিয়ার ভাষ্যমতে এখন হামিদ তাকে চেনে। তাদের কথাও হয়েছে। বিন্দিয়া দেখতে সুন্দরী, বয়স কম। বিন্দিয়াকে যে কেউই পছন্দ করতে বাধ্য। এখন এই কথা হামিদকে জানানো মানে শুধুই তার আফসোস বাড়িয়ে দেওয়া। মধ্যরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল চারুর। সে অনুভব করলো তার ভীষণ পানির তেষ্টা পাচ্ছে। জগে পানি নেই। পানি নেওয়ার জন্য উঠে বসলো চারু। নতুন এই বাড়িতে দুটো বেডরুম। একটায় চারু থাকে, অন্যটায় হামিদ আর ফাতেমা। একটা রান্নাঘর আর একটা বাথরুম। পানি আনার জন্য রান্নাঘরে যেতে হবে। পানি নিয়ে আসার সময় কিছুটা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনল চারু। সম্ভবত হামিদ আর ফাতেমার মাঝে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। চারু সেদিকে যেতে চাইল না। এইটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত ব্যাপার। এখানে তার ঢোকার কোনো অধিকার নেই। কিন্তু চিৎকার চেঁচামেচি ক্রমশই বেড়ে চলছে। চারু বেশিক্ষণ বসে থাকতে পারল না। এগিয়ে গেল ও ঘরের দিকে। ফাতেমা চিৎকার করে বলছে, এমনি আপনার বেতন মাত্র 7,000 টাকা। এই টাকা দিয়া দুইজন মানুষ কেমনে চলে? আপনি আবার আপনার বোনের নিয়ে আসেন কোনাকেলে, সংসার কেমনে চলবো? এখন আবার তারে লেখাপড়াও করাইতে চান? আমার বোনেরে আমি লেখাপড়া করামু, তোর বাপের কি? তোর বাপের টাকায় লেখাপড়া করামু আমি ওরে? 7,000 টাকা বেতনে যদি তুই চলতে না পারস, তাইলে তোর বাপের বাড়ি যাইয়া লক্ষ লক্ষ টাকায় রাজরানী হইয়া থাক গিয়া। খবরদার বাপ তুইলা কথা কইবা না। এতদিন অনেক চুপ থাকছি, আর পারমু না। আপনি আজই আপনার বোনেরে বিদায় করবেন। তার লগে এক বাড়িতে আমি থাকমু না। না থাকলে বিদায় হ। আমার ঘাড়ের উপর বইসা রইছস কেন? তুই না থাকলেও তো আমরা দুইজন একটু শান্তিতে থাকতে পারি। পরের মাইয়ার এক পেট বেশি চালাইতে হয় না আমার। আমি আমার বইনেরে খাওয়ামু। পরের বাড়ির মাইয়ারে খাওয়ামু কেন আমি? ফাতেমা স্তব্ধ হয়ে গেল। হামিদের এমন উত্তর আশা করেনি সে। তার ভাব তার ভাবি যতবার তার ভাইকে চলে যাওয়ার হুমকি দিয়েছে, তার ভাই ততবারই তার হাতে পায়ে ধরে মাপ চেয়েছে। আর হামিদ কিনা তাকে চলে যেতে বলছে। এত ভালোবাসা তার বোনের প্রতি। আপনি আমারে চলে যাইতে কইলেন? কইলাম। তোর ভাই আমারে ঠকাইয়া তোর মতো একটা কালামাইয়ার লগে আমার বিয়া দিছে। বিয়ার আগে একটা ছবিও দেয় নাই। আবার তোর বয়সও আমার চেয়ে বেশি। এমন বুড়ি লইয়া আমি সংসার করমু কেন? হায় খোদা, কি কন আপনি এইগুলা? আমি আপনার বড় কেন হমু? আমি আপনার 1 বছরের ছোট। কি যে ছোট ওইটা দেখাই যায়। একটা কথা ভালো কইরা শুইনা রাখ। আমার বইন এইখানেই থাকবো। তোর থাকতে মন চাইলে থাকবি, না হলে বাসা থেইকা বাইর হইয়া যাবি। আমার বাসায় থাকবি, আমারটা খাবি, আর আমার বইনেরা সহ্য করতে পারবি না? এটা তো হইব না। আপনার বইনের মূল্য আপনার কাছে আমার থেকে বেশি? খবরদার আমার বইনের লগে নিজের তুলনা করবি না। তার দাসী বান্দি হওয়ার যোগ্যতাও তোর নাই। তোর মতো মাইয়ারে যে আমি মাইনা নিছি হেইডাই অনেক। তুই আবার আমার ছাইরা দেওয়ার ভয় দেখাস? তুই আমার জীবনে থেকে গেলে আমি আরো অনেক সুন্দর মাইয়া পামু। এই কালা ভূত লইয়া আমার বইসা থাকতে হইব না। চারুর আর ভেতরে যাওয়ার ইচ্ছে হলো না। দরজার বাইরে থেকেই ফিরে এলো সে। ফাতেমা তাকে পছন্দ করে না সেটা হয়তো স্বাভাবিক। সে তো ঠিকই বলছে। মাত্র 7,000 টাকায় কিভাবে 3জন মানুষের চলে? আর তাছাড়া কোনো মেয়েই চায় না তার প্রিয় মানুষ তার চেয়ে বেশি প্রায়োরিটি অন্য কাউকে দিক। কিন্তু হামিদ, সে কেন ফাতেমার সাথে এমন আচরণ করছে? হামিদ কবে থেকে এমন হয়ে গেল? হামিদ তো এমন ছিল না। ফাতেমার প্রতি তার অবহেলার কারণ শুধুই
শুধুই কি তার গায়ের রং? নাজিমুদ্দিনও মনোরমাকে সহ্য করতে পারতেন না। তার গায়ের রঙের কারণে নাজিমুদ্দিনের রক্তই বইছে হামিদের শরীরে। তবে কি আবারও অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? চারু স্তব্ধ হয়ে কিছুক্ষণ বসে রইল। না, কখনোই এমনটা হতে পারে না। হামিদ কখনোই নাজিমুদ্দিনের মতো হবে না। এই হামিদকে ছোট থেকেই চিনে আসছে সে। আর যাই হোক, হামিদ কখনোই এমনটা হতে দেবে না। চারুর ঘরের বাতি জ্বালানোই ছিল। ঘরের বাতি জ্বালানো দেখে ঘরে প্রবেশ করলো হামিদ। কিরে, তুই এখনো ঘুমাস নাই? রাইত জায়গা রাইত জাগোস কেন? শরীরের জন্য ভালো না। ঘুমা চুপচাপ। ঘুম আসছে না, আমার সাথে কিছুক্ষণ কথা বলবে? কি কথা? এমনি কথা। আচ্ছা, তুমি ভাবিকে পছন্দ করো না কেন? আগেই তো কইছি। ওই মাইয়া কালো, বোকা, হিংসুটে। এমন মাইয়ারে পছন্দ করন যায় না। হামিদের কপালে রাগগুলো ফুটে উঠছে। চেহারায় দেখা যাচ্ছে ভীষণ রাগের আভাস। আমাদের মাও তো শ্যামলা ছিলেন, তার জন্যই বাবা আমাদের মাকে পছন্দ করতেন না। তবে কি আবারও অতীতের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে? কথাটা বলার সময় চারুর গলাটা ধরে এলো। হামিদ চমকে উঠে চারুর দিকে তাকালো। মিথ্যা বলেনি চারু, আসলেই এমন হয়েছিল। এ কি করতে যাচ্ছিল সে? নাজিমুদ্দিনের ওই বিশ্রী ঘটনার পুনরাবৃত্তি কি না ঘটতে চলেছিল সে? তবে কি আরও একবার অসহায় চারু আর হামিদের জন্ম হবে? এমনটা হতে দিও না প্লিজ। চারু আর হামিদের জীবন যে খুবই কষ্টের। আরও দুজন চারু আর হামিদকে জন্মাতে দিও না। হামিদ মেঝেতে বসে পড়ল। আসলেই সে এটা কি করতে যাচ্ছিল? মনোরমা শ্যামলা ছিল বলেই আজ তাদের এই দুর্ভোগ। সে নিজেও কি না এমন ঘটনা ঘটাতে চলেছিল? তবে কি বয়স বৃদ্ধির সাথে সাথে সেও নাজমুদ্দিনের মতো হয়ে যাবে? না, অসম্ভব। প্রয়োজন হলে শরীরের সব রক্ত সে ফেলে দেবে, তাও নাজমুদ্দিনের মতো হবে না, কখনোই হবে না। মাথা থেকে ব্যান্ডেজের কাপড় খুলছে শিহাব। আঘাতটা বেশ জোরে সোরেই লেগেছে। ভাগ্যিস জাবিন চোর ভেবে আঘাত করেছিল, নইলে কে জানে আবার এই মাথা ফাটা নিয়ে কিসের অজুহাত দেখাতে হতো। ওর অবস্থা তো খুব একটা ভালো না। শাওনের সাথে সাথে তাকে সামলানো এখন দুষ্কর, কিন্তু কিছুই করার নেই। মেয়েটা ভীষণ রকম পাগলামি করছে। আরে বাবা, প্রেমে কি মানুষ ব্যর্থ হয় না? কয়জন এমন পাগলামি করে? এভাবে কেউ কাচের গ্লাস মাথায় ছুঁড়ে মারে? একটু একটু এদিক সেদিক হলেই শিহাব সোজা উপরে চলে যেত। ভাগ্যিস পরিবারের সাথে সে নেই, নইলে তার বাবা মা তাদের আদরের মেয়ের এই অবস্থা দেখেই পটল তুলতো। মেয়েরা এত ইমোশনাল কেন হয় কে জানে। কই শিহাবও হারিয়ে ফেলেছে তার স্বর্ণলতাকে, কিন্তু সে তো দিব্যি বেঁচে আছে। চারুর কথা মনে হতেই ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কে জানে 15 বছরের সেই কিশোরীটার মায়া সে কেন ছাড়তে পারে না? কি আছে তার মধ্যে? সে তো এখন অন্য কারোর। চারু নিশ্চয়ই এখন আরও বড় হয়েছে। সে কি এখনও আগের মতো মিষ্টি করে ভয় পায়? শিহাবের আখিদ্বয় জলে ভরে উঠল, আর ঠোঁটে দেখা গেল হাসি। কি মিষ্টি ছিল পুরনো দিনগুলো। সেদিনগুলো না গেলে সেদিনগুলো না গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? চারু এখন অন্য কারো। ভাবতেই বুকের ভেতরটা ভেঙে গুড়িয়ে যায় তার। কে জানে, শাওন যদি চারুকে বিয়ে করতো, তবে সর্বক্ষণ চারুকে দেখার পর কি অবস্থা হতো ওর? নিশ্চয়ই একেবারে পাগল হয়ে যেত সে। তবে শাওন চারুকে নিঃসন্দেহে খুবই ভালোবাসতো, নইলে এত বড় একটা স্টেপ সে নিতে পারতো না। আচ্ছা, আবার যদি চারুকে পাওয়ার একটা সুযোগ শিহাব পায়, তাহলে কি সে চারুকে নিজের করে নেবে? সম্ভবত না। শাওন কখনোই সেটা মানতে পারবে না। আচ্ছা, চারুর বিয়ের তো প্রায় 1.5 বছর হয়ে এলো। গ্রামে তো বিয়ের বছর না ঘুরতেই বাচ্চা হয়ে যায়। চারুরও কি বাচ্চা আছে? শিহাবের মনটা হঠাৎই বিষিয়ে উঠল। চারুর শরীরে অন্য কারো স্পর্শ যেখানে সে মানতে না, সেখানে অন্য কারোর ভালোবাসার চিহ্ন থাকবে, এইটা সে কিছুতেই মানতে পারছে না। বারবার শুধু মনে হয় চারু শুধুই তার, আর কারোর হতে পারে না সে। তার শরীরে অন্য কারো স্পর্শ থাকতে পারে না। সেবার যখন মজিদ সামান্য চারুর হাতটা ধরেছিল, তখনই মেরে তার হাত পা অবধি ভেঙে দিয়েছিল শিহাব। আর এখন চারু অন্য কারো, তাকে ছোঁয়ার অধিকারও অন্য কারোর। শিহাব চাইলেও সেখানে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। পৃথিবীর বিষাক্ততম অনুভূতি বোধ হয় নিজের প্রেয়সী অন্যের বিছানায় আছে সেটা জানতে পারা। আচ্ছা, আল্লাহ যদি চারুকে ওর জন্য ওর ভাগ্যে লিখে রাখতো, তবে কি খুব খুব বেশি ক্ষতি হয়ে যেত? শাওন যদি চারুকে ভালো না বাসতো, তাহলেও কি খুব বেশি ক্ষতি হতো? জামাল হোসেন নামক লোকটা যদি চারুর জীবনে না আসতো, তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? কেন এমন হলো? এটা হওয়া কি খুব প্রয়োজন ছিল? চারু কি তাকে একটু ভালোবাসতে পারতো না? এই জীবনে আর কাউকেই আপন মনে হয় না শিহাবের। বারবার মনে হয় জমিদার গিন্নি শুধুই তাকে করুণা করে। বাসার অন্য সকলের ভালোবাসা পেলে মনে হয় এই ভালোবাসার
উত্তরাধিকার সে নয়। এত কিছুর মাঝে প্রথম কাউকে ভালো লাগা আর তাকে ভালোবাসার ছিল চারু। কিন্তু এই চারুও তার রইল না। এ জীবনে ভালোবাসার বড্ড অভাব তার। সে সবসময় চায় কেউ তাকে ভালোবাসুক, তার অস্তিত্ব জুড়ে শুধু শুধু আর শুধুমাত্র শিহাব থাকবে। কিন্তু ভাগ্য সহায় হলো না। কিছু মানুষের জন্মই হয় ভালোবাসাবিহীন। শিহাবও বোধ হয় তেমনি এক মানুষ। আজও শিহাবের মনে আছে সেই দিনটির কথা। তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় দিন ছিল সেটা। অনিচ্ছায় বাবা মায়ের কিছু কথা শুনে নেয় সে। কথাগুলো সারমর্ম এই রূপ যে, যেদিন জমিদার গিন্নি প্রথম সন্তান জন্ম দেন তার বয়স তখন সবেমাত্র 15। বাচ্চা ও মায়ের উভয়ের জীবন ঝুঁকিতে ছিল। জমিদার গিন্নিকে বাঁচানো গেলেও বাচ্চাটাকে বাঁচানো যায়নি। জমিদার গিন্নি পাগলের মতো নিজের বাচ্চাকে চাইছিল। সেদিনই হাসপাতালে জন্ম হয় আরেকটি শিশুপুত্রের। তাকে জন্ম দিয়েই মৃত্যুবরণ করলেন মা। বাচ্চাটার বাবাও এরপর আর কোনো খোঁজ নেয়নি তার। সেই শিশুপুত্রকেই জমিদার সাহেব তুলে দিলেন জমিদার গিন্নির হাতে। আর সেদিনের সেই শিশুপুত্রই আজকের এই শিহাব। এই ঘটনা কেবল জমিদার গিন্নি আর জমিদার সাহেবই জানেন। আর বছর চারেক আগেই সেটা জানতে পারে শিহাব। সেদিন থেকেই তার জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে। সে যাই অর্জন করে মনে হয় এটা তার নিজের না। জমিদার গিন্নির সেদিনের করুণার জন্য আসছে এখানেই। জমিদার গিন্নি কখনো শাওনের সাথে শিহাবের ভেদাভেদ করেনি। তাও শিহাবের মনে হয় এসবই শুধু করুণা। ভাগ্যিস শাওন এইসব জানে না। জানলে তার ভালোবাসাও শিহাবের শুধুই করুণা বলে মনে হতো। শাওনকে খুবই ভালোবাসে শিহাব। তার করুণা মানতে পারবে না সে। জীবন আসলেই খুব জটিল। মাঝে মাঝে এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, মনে হয় যেন জীবনের মোড়টাই ঘুরে গেল। সকাল হতেই শিহাব আবার বেরিয়ে গেল। জমিদার বাড়ির সকলেই এখন শহরে আছে কিছুদিনের জন্য। শিহাব সবার থেকে কিছুটা দূরে আলাদা একটা বাড়িতে থাকে। তাদের কাছাকাছি গেলেই মনে পড়ে যায় এরা কেউ তার নিজের নয়, শুধু করুণা করে চলেছে তার উপর। আরও একজন বাড়ি থেকে দূরে আছে, আর সেটা হলো মিলি, ছোট চাচার বড় মেয়ে মিলি। ও এখন যে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারই সামনে একটা ছোট বাসা ভাড়া নিয়ে থাকে সে আর তার দুই বান্ধবী। মিলির দুই বান্ধবী এখন ছুটিতে তাদের গ্রামে গেছে। সে বাসায় মিলি একা। অনেক বলার পরেও মিলি এ বাড়িতে আসতে রাজি হয়নি। এর কারণ অবশ্য শিহাব জানে। সপ্তাহ দুয়েক আগেই তার সাবেক প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। মেয়েটা অনেক ভেঙে পড়েছে। ভালোবাসার কোনো কমতি ছিল না তাদের মাঝে। কিন্তু তাও কেন বিচ্ছেদ হলো সে এক রহস্য। মিলির ভাষ্য মতে আরও একজন মেয়ের সাথে সম্পর্ক রয়েছে তার। তাই মিলি নিজেই বিচ্ছেদের রাস্তা বেছে নেয়। কিন্তু বিচ্ছেদ করেও সেটা মানতে পারছে না মিলি। বারবার পাগলের মতো আচরণ করে চলেছে। আর তাকে সামলাতে গিয়েই শিহাবের এই বেহাল। সেদিনও কাচের গ্লাস মাথায় ছুঁড়ে মেরেছিল। ভাগ্যিস সঠিক সময়ে শিহাব সরে গিয়েছিল, নইলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত। পরে আবার বারবার এসে সরি বলেছে, কিন্তু কী লাভ? কিছু একটা হয়ে গেলে তো শিহাব সোজা উপরে চলে যেত। সেদিন থেকে মিলি রান্নাবান্না একেবারেই ছেড়ে দিয়েছে। বাইরের খাবারও খেতে পারে না সে। বাধ্য হয়েই বোনের জন্য রান্না করছে শহরের খুব বড় একজন ব্যবসায়ী শিহাব। বাহ, কি ভাগ্য তার! আবার রান্না করতে গিয়ে হাতও কেটে ফেলেছে। ছোট থেকেই মিলিকে নিজের বোনের মতো ভালোবেসে এসেছে শিহাব। এমনি এমনি ছেড়েও দিতে পারছে না। আচ্ছা, মিলি যদি জানতে পারে শিহাব তাদের বংশের কেউ না, তবে কি মিলি শিহাবকে ভাই মানবে? মানতেও পারে, আবার নাও পারে। না মানলেও বা কি? এই মানুষেরাই এখন শিহাবের আপনজন। তাদের ছেড়ে দেওয়ার কথা শিহাব কল্পনাও করতে পারে না। ঘরে ঢুকতেই মিলিকে দেখা গেল। সে সাজগোজ করছে বসে বসে। শিহাব অবাক হয়ে তাকিয়ে আছে মিলির দিকে। এই 2 সপ্তাহে মিলিকে কখনো হাসতেও দেখা যায়নি। তবে কি মিলি এসব কিছু থেকে মুভ অন করলো? শিহাবের ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। ভালোই হয়েছে, এই মেয়ের পাগলামি আর দেখতে হবে না। কোন দিন যেন শিহাবকে আল্লাহর কাছেই পাঠিয়ে ছাড়তো সে। মাথা থেকে ওই ছেলেটার ভূত নেমে গেছে। ও ভূত কেন হবে? আমার মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে। শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলে এসি অন করে দিয়ে সোফায় গাইলিয়ে দিল। 2 সপ্তাহে পরিশ্রম বৃথা গেল। আর বোন যদি সব ঠিকঠাক করে নিবি, তাহলে এই 2 সপ্তাহে এত কষ্ট কেন করালি? ছোট বোনের জন্য এইটুকু করতে পারবে না? কেমন ভাই তুমি? হ্যাঁ, পারবো না কেন? তার জন্য মাথা ফাটিয়েছি, হাত কেটেছি, রান্না করেছি। আর কি করা বাকি আছে? সরি বলেছি না আমি? যাই হোক, ভালোই হয়েছে, সব ঠিক হয়েছে। এই পাগলামি আর সহ্য হচ্ছিল না। এইবার বল সব ঠিক কিভাবে হলো? আমিই ভুলছিলাম।
ওর কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, ও প্রমাণ দিয়েছে আমাকে। এখন কি দেখা করতে চাচ্ছিস? হুম। আচ্ছা ভাইয়া, তোমাকে একটা প্রশ্ন করি। করো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? যদি বাসো, তাহলে সে যদি তোমার না হয়, তাহলে তুমি কিভাবে থাকবে? হঠাৎ এ প্রশ্ন। কেন যেন মনে হয় আমি যাকে ভালোবাসি তাকে আমি পাবো না। আরে, আমি আছি না, এত চিন্তা করিস কেন? তুই যাকে চাইবি সেই তোর হবে। প্রশ্নের উত্তর কিন্তু দিলে না। তুমি কাউকে ভালোবাসো? সত্যি বলবে কিন্তু। বাসি তো। কে সে? কোথায় থাকে? কবে বিয়ে করছো? তার নাম স্বর্ণলতা। বিয়ে হয়ে গেছে তার। সে আমার জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তি। কই, তাতে কি হয়েছে? বেঁচে আছি না আমি? নরম কণ্ঠে কথাটা বলল শিহাব। মিলি স্তব্ধ হয়ে বসে রইল। বিয়ে হয়ে গেছে মানে? তুমি কিছু করলে না? কি করতাম? সে যে অন্য কাউকে ভালোবাসতো, কিন্তু দুর্ভাগ্য, সে যাকে ভালোবাসতো তাকে সে পায়নি। সেই ছেলেটা আমার ভীষণ কাছের। একেবারে ভালো হয়েছে। কাউকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না, এই তার প্রমাণ। আমি চাই না সে কষ্টে থাকুক। ভালোবাসা আর সুখের চাদর সবসময় তাকে মুড়িয়ে রাখুক। সেই চাদর ভেদ করে কখনো যেন তাকে কোনো কষ্ট গ্রাস না করতে পারে। জীবনে অনেক কষ্ট পেয়ে এসেছে সে, এবার তার সুখ প্রাপ্য। আমার না হোক, কিন্তু যার কাছে আছে তার হয়েই খুশি থাকুক আমার স্বর্ণলতা। হামিদ আর ফাতেমার সাথে বেশ অনেক দিন যাবতই থেকে এসেছে চারু। এরই মাঝে একাদশ শ্রেণীর পরীক্ষা সে দিয়ে দিয়েছে। রেজাল্ট অবশ্য এখনো আসেনি। হামিদের সাথে সম্পর্ক আগের মতো হলেও ফাতেমার সাথে তার সম্পর্ক তিক্ত হতে খুব একটা সময় লাগে না। চারুর আত্মসম্মানবোধ একটু বেশি, তাই ফাতেমা বারবার তাকে অবহেলা করার পর সেও আর ফাতেমার ধারে কাছে চাপে না, যতটা সম্ভব দূরত্ব বজায় রাখে। হামিদের বেতন এখন গিয়ে 12,000 ঠেকেছে। মাঝে মধ্যে ওভারটাইম করলে 15,000 টাকা পাওয়া যায়। বেশ ভালোই চলার কথা তিনজনের, চলেও ভালোই। তবে ফাতেমার চারুর লেখাপড়ার বিষয়টা এখনও সহ্য করতে পারে না। বিশেষ করে পরীক্ষার আগের রাতগুলো। চারু যখন রাত জেগে পড়াশোনা করত, তখন হামিদও মাঝে মধ্যে এসে ওকে দেখে যেত। এইটা সেইটা খাবার বানিয়ে দিত। চারু মাঝে মধ্যে অবাক হয় হামিদের এত পরিবর্তনে, বিশেষ করে রান্নার ক্ষেত্রে। হামিদ যে রান্নাও করতে পারে সে ধারণা ছিল না চারুর। খেতে অবশ্য খুব একটা খারাপ হয় না, তবে মজার ব্যাপার, হামিদ নিজের রান্না নিজেই খেতে পারে না। হামিদ রাত জেগে রান্না করে চারুকে খাওয়াচ্ছে, ও ফাতেমা এটার সহ্য হয় না। হামিদের সাথে সম্পর্ক আগের থেকে অনেকটাই ভালো হয়েছে ফাতেমার। ফাতেমার মনে হয় চারু না থাকলেই বোধহয় তাদের সম্পর্ক আরো ভালো করে এগোতো, কিন্তু বোকা ফাতেমা জানলও না হামিদের এই ভালো আচরণ চারুর জন্য। সেদিন যদি চারু হামিদকে সেই কথাগুলো না বলতো, তবে হামিদ কখনোই ফিরেও তাকাতো না তার দিকে। ফাতেমা তখন 3 মাসের গর্ভবতী। রাতের বেশিরভাগ সময়ই হামিদ চারুকে পড়ায় সাহায্য করত। কোনো পড়া হয়ে গেলে সেগুলো ধরতো, নোটস লিখে সাহায্য করত ইত্যাদি। পক্ষান্তরে ফাতেমার সাথে এতটা সময় কাটানো হতো না। এই নিয়েও অভিযোগের শেষ ছিল না ফাতেমার। কিন্তু এমন নয় হামিদ ফাতেমাকে সময় দেয় না। আগে যেমন ওভারটাইম করতো, প্রেগনেন্সির পরে আর ওভারটাইম করতো না। যা খেতে চাইতো সাধ্যের মধ্যে সবই এনে দিত। পরীক্ষার মাঝেও চারু নিজ দায়িত্বে সকল কাজ করত। হামিদও যথাসম্ভব সাহায্য করত তাকে। সেও চাইতো না এই সময়ে ফাতেমা বেশি কাজ করুক। ফাতেমা কোনো কাজই করতো না, শুধু বসে বসে চারুর কাজের খুঁত ধরাই ছিল তার কাজ। মানুষের ধৈর্যেরও একটা সীমা থাকে। পরীক্ষার টেনশনে আর ফাতেমার এমন গা জ্বালানো কথায় চারু একদিন প্রচণ্ড রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেয়। এই নিয়ে ফাতেমার কথার শেষ নেই। হামিদ আসার পর তার কাছে নালিশ তো করলই, সাথে সাথে এটাও বলল দুটো টাকা কামাই করে নাকি চারু নিজেকে সংসারের প্রধান মনে করছে। এই সংসার থাকতে হলে চারু আর কাউকে পড়াতে পারবে না। ও, বলাই তো হয়নি, ফাতেমা কথায় 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 চারুকে টাকা নিয়ে কথা শোনাতো বলে চারু দুটো টিউশনি নিল। কম টাকায় ভালো পড়াতো বিদায় ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলো। আয়ও বেশ ভালোই হতো। চারুর অবশ্য সেটা নিজের কাছে রাখতো না। নিজের লেখাপড়ার খরচটুকু রেখে পুরোটাই ফাতেমার হাতে তুলে দিত। হামিদকে দিলে সে নিত না, বিদায় ফাতেমাকে দেওয়া। প্রথম প্রথম ফাতেমা এতে বেশ খুশি হলেও দুদিন পর থেকেই শুরু হয় নতুন কাহিনী। নিজের বিবেকে নাড়া দেয়। হামিদ রোজগার চারু রোজগার করে, তার মানে এই পরিবারের একমাত্র অপ্রয়োজনীয় ব্যক্তি সে। এই কথাটা মানতে পারে না সে। ফাতেমা সরাসরি চারুকে পড়াতে নিষেধ করে দিলেও চারু শোনেনি তার কথা। চারু নিজেও মাঝে মধ্যে তার বোকা বোকা কথায় অতিষ্ঠ হয়ে যায়।
ফাতেমার ব্যাপারটা হামিদের কাছেও বলে, কিন্তু হামিদ সেসবে পাত্তা দেয়নি। ফাতেমা হিংসুটে সেটা হামিদ আগে থেকেই জানে, তাই পাত্তা দেওয়ার প্রয়োজনও বোধ করেনি সে। চারুর সেদিনের ওই দুটো কথা শোনানোর অপরাধে ফাতেমা অনেক বেশ উত্তেজিত হয়ে পড়ে আর বারবার বলতে থাকে চারু যেন আর কাউকে না পড়ায়। হামিদও চায়নি এ অবস্থায় ফাতেমা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ুক, তাই বাধ্য হয়ে চারুকে কাউকে পড়াতে মানা করে দেয়। সেদিনই চারু বুঝেছিল হামিদের অপারগতা ফাতেমার সাথে চারুর কোনোদিনও মিলবে না। দুইজন দুই মেরুর মানুষ। হামিদও নিজের স্বকীয়তা হারাচ্ছে। যদি এমনভাবে চলতে থাকে তাহলে খুব দ্রুত হামিদের সাথেও মতের অমিল হবে তার। ফলস্বরূপ হামিদের সাথে সম্পর্ক খারাপ হবে। এই পৃথিবীতে এক ভাই ছাড়া আর কে আছে তার? চারু কখনোই চায় না হামিদের সাথে সম্পর্ক নষ্ট হোক তার। চারু শুধু আয় করার জন্যই নয়, সময় কাটানোর জন্যও টিউশনিটা বেছে নিয়েছিল। একা সময় কাটানোটা খুবই কষ্টকর। বারবার সেই বিভীষিকাময় অতীতটা মনে পড়ে যায়। বারবার চেয়েও সেটা ভোলা যায় না। বারবার মস্তিষ্কে চিন্তাধারায় আসে, এই লোকগুলোকে আমার খুন করতেই হবে। চারু যথাসম্ভব নিজেকে ব্যস্ত রাখতে চায়, এইসব ভুলে থাকতে চায়, কিন্তু সম্ভব হচ্ছে না ফাতেমার জন্য। চারু হামিদকে বলেছিল সে কলেজে সবার সাথে হোস্টেলে গিয়ে থাকতে চায়। হামিদ সরাসরি সেটা মানা করে দিয়েছে। চারুকে খুঁজে পেতে তার কতটা কষ্ট হয়েছে সেটা শুধু ও নিজেই জানে। ও আবারও এমন কিছু করতে চায় না। চারু যতদিন অবধি থাকবে ওর কাছেই থাকবে, এইটা হামিদের বক্তব্য। কিন্তু ফাতেমার কারণে খুব একটা সম্ভব হচ্ছে না সেইটা। সে চারুকে বিদায় করতে চায় যত তাড়াতাড়ি সম্ভব। প্রেগনেন্সিকালীন ফাতেমার সকল কথাই হামিদ মেনে চলছে। সম্ভবত এটাও মেনে নেবে। ভালোই হবে, দূরত্ব যত থাকবে সম্পর্ক তত ভালো থাকবে। ফাতেমা অবশ্য দ্রুতই চারুর বিয়ে দিতে চাইছে। সে অবশ্য জানে না চারু বিবাহিত। চারু আর হামিদ ছাড়া কেউই সেটা জানে না। এমনকি কলেজে ফর্ম ফিল আপ করার সময় যখন বৈবাহিক অবস্থা অপশনটা আসলো, চারু একবার হামিদের দিকে তাকিয়েছিল, কিছু বলতে হয়নি তাকে। হামিদ নিজেই ধরতে পেরেছিল চারুর প্রশ্ন। সে নিজেই ফর্মটা নিয়ে সেখানে অবিবাহিত সিলেক্ট করেছিল। কলেজ থেকে বের হওয়ার পরে হামিদ তাকে বলেছিল নিজের অতীত ভুলে গিয়ে জীবনটা নতুন করে সাজাতে। অতীত জীবনের ছিটেফোঁটাও সে চারুর জীবনে আসতে দেবে না। চারু সর্বাত্মক চেষ্টা করছে অতীত ভুলে যাওয়ার, কিন্তু সেটা বোধহয় অসম্ভব। তাদের পাওনা শাস্তি তো তাদের পেতেই হবে। কিছু বই খাতা কেনা বাকি ছিল। ঢাকা শহরের রাস্তাঘাটে এখনো অবধি চিনে ওঠেনি চারু। হামিদও খুব একটা প্রয়োজন না হলে তাকে একা বের হতে দেয় না। হামিদের যেন এখনো মায়ের কোলের সেই বাচ্চা মেয়েটিকেই মনে করে চারুকে। চারুর অবশ্য খারাপ লাগে না, লাগার কথাও না। কেউ একজন খেয়াল রাখলে ভালোই লাগে। যথারীতি চারুর সাথে বই কিনতে গেল হামিদ। বেশ লম্বা লিস্ট। দুজন মিলেও বইগুলো নিয়ে আসা কঠিন হয়ে পড়ছে। প্রথম গাড়ি থেকে নামতেই চারু বইগুলো নামাতে ব্যস্ত হয়ে পড়ল। হামিদও সাহায্য করছিল তাকে, কিন্তু সামনের দোকানে গিয়েই চারুর চোখ আটকে গেল। সেখান থেকেই কিছু জিনিসপত্র কিনছে জামাল হোসেন। চারুর চোখে মুখে জ্বলে উঠল প্রতিশোধের আগুন। খুন করতে হবে এই লোকটিকে। সে এখনো চারুকে দেখেনি, দেখলেও চেনার কথা নয়, কারণ চারু এখনো বোরকা পরিহিত অবস্থায় আছে। চারুকে আনমনা দেখে তাকে ডেকে উঠল হামিদ। কি রে, কি হইছে? সামনের দোকানে দেখো জামাল হোসেন। হামিদ একবার সামনের দোকানে দেখলো এই সেই নরপিচাস যে চারুর মতো পবিত্র ফুলটির জীবন নষ্ট করতে চেয়েছিল। ইচ্ছে করছে তাকে টুকরো টুকরো করে ফেলতে। চারুর বিভীষিকাময় সেই অতীত আর অজানা নয় হামিদের। অনেক হিসাব নিকাশ বাকি আছে এদের সাথে। তুই একটু এইখানে দাঁড়া, এই শুয়োরের বাচ্চা রাইস আমি শেষ কইরা সারমু। রাস্তার মধ্যে বাজে দৃষ্টিপট সৃষ্টি করো না। এখন আমি এদের দৃষ্টিসীমার আড়ালে আছি। এমন কিছু করলে সম্ভবত ধরা পড়ে যাব। তো এই কুত্তার বাচ্চারে আমি এমনি ছাইড়া দিমু এত সহজে? এদের সাথে হিসাব নিকাশ পরে হবে। এখন এইখান থেকে চলো। হামিদ চারুর কথা মেনে নিলেও মন থেকে কিছুতেই শান্তি পাচ্ছে না। তার মাথায় খুন চেপেছে। এতদিন মনে হচ্ছিল ব্যাপারটা ঝিমিয়ে এসেছে, কিন্তু আজ জামাল হোসেনকে দেখে মাথায় রক্ত আবারও গরম হয়ে উঠেছে। এই অসুরদের বিনাশ অপরিহার্য। বই কিনে বাড়ি ফিরে এসেছে হামিদ ঠিকই, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। ফাতেমার মনে হচ্ছে এই গরমে দূর থেকে আসার কারণে বোধহয় হামিদের মাথা গরম আছে। তাই সে এক গ্লাস ঠান্ডা শরবত করে দিল তাকে। কিন্তু হামিদের এই শরবতে ঠান্ডা হবে না। তার ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন জামাল হোসেনের তাজা গরম রক্ত। কিন্তু এখন সে পরিবেশ নেই। এর জন্য সর্বপ্রথম আলাদা একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ফাতেমা: হ্যাঁ? প্রেগনেন্সির সময় তো মাইয়ারা লম্বা একটা সময় বাবার বাড়ি গিয়া থাকে। তুমি কি যাইবা? ঘুরতে যাওয়া যায়, কিন্তু লম্বা সময়ের জন্য হইলে যাবো না। ভাবি ভাবিটা ভালা না, খালি কাম করায়। এই অবস্থায়ও কাম করাইতে পারে।
তাইলে আর যাওয়ার দরকার নাই। তুমি একখান প্রবাদ বাক্য শুনছো? ইংরেজিতে প্রবাদ বাক্য, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। আসলে প্রকৃতির কোনো প্রতিশোধ নাই। মূলত ব্যাপার হইল আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইড়া দেন না। তুমিও যেমন এখন সুযোগ পাইয়া সব কাম চারুরে দিয়া করাইতেছ, তোমার ভাবিও ঠিক একই কাজ তোমারে দিয়া করাইতো। আমার মায়েরে দেখছি চারুরে পেটে নিয়া সব কাম করছে, ধান ভাঙছে, সিদ্ধ করছে, আরও কত কি। আর তুমি ভারী কাম না করো, হালকা পাতলা কামে তো চারুরে সাহায্য করতেই পারো, কিন্তু তুমি কি সুযোগ নিয়ে পুরোটাই চারুর উপর চাপাইয়া দিছো? বাচ্চা মাইয়া কত দিক সামলাইবো? আপনার কি মনে হয় আমি আপনার বইনেরে দিয়া সব কাম করাই? মনে হইতে হইব কেন? চোখ নাই আমার? যাই হোক, তোমার সাথে তর্ক করতে চাইছি না, চাইতাছি না, বাদ দাও। তুমি দিবা নাকি এইটাও চারুরেই বলবা? ফাতেমা হামিদের খোঁচাটা ধরতে পারল না। সে চারুকেই বলল খাবার দিতে। বাইরে থেকে এসে মাত্র একটু শুয়েছিল চারু। প্রবল ক্লান্তি নিয়েই উঠে গেল হামিদকে খাবার দিতে। এইখান থেকে তোর কলেজে যাইতে অসুবিধা হয়? একটু তো হয়ই। কলেজের সামনাসামনি বাসা নিয়ে থাকবি? চারু বেশ অবাক হলো। হামিদের রাজি হওয়া কিংবা এভাবে নিজে থেকে কথা শুরু করা কোনোটাই স্বাভাবিক নয়। ফাতেমা কি কিছু বলেছে? বলতেও পারে। অসম্ভব কিছুই নয়। হামিদও এখন ফাতেমার কথা বেশ মেনে চলে। ভালো গুণ। দেখো তুমি, পাওয়া গেলে সেখানে যাওয়াই ভালো হবে। হামিদ সেদিনের কথা বাড়ায়নি। সপ্তাহ দুয়েক পরেই নতুন ঘর খোঁজার জন্য চারুকে সাথে নিয়ে গিয়েছে। হামিদ অবশ্য মিথ্যে বলেই ঘরটা নিয়েছে। বাড়িওয়ালাকে বলেছে বউ প্রেগন্যান্ট, তাই বাবার বাড়িতে থাকবে। এখন ও আর ওর বোন এই বাড়িতে থাকবে। বাড়িওয়ালারা মূলত এমন কাউকে ঘর ভাড়া দিতে চায় না। দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই বাড়িতে থাকবে। তারা আসলেই ভাই বোন কিনা সেটা কে যাচাই করতে যাবে? তাই শোনার আগেই সবাই না করে দিত। তাই মূলত হামিদ এইবার চারুকে নিয়ে এসেছে। ওদের দেখলেই সবাই বুঝতে পারবে এরা আসলেই ভাই বোন। হলেও তাই বাড়িওয়ালা ঘর দিতে রাজি হয়ে গেল। পরের দিনই বাসায় কিছু কিছু জিনিসপত্র কেনা হলো বলতে একটা চৌকি, আরেকটা পড়ার টেবিল, আর রান্নাবান্নার জন্য কিছু হাঁড়ি, প্লেট, চামচ, গ্লাস ইত্যাদি। হামিদ ওই বাসাতেই থাকবে। এখানে থাকবে সেটা বলার কারণ আজকাল মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এখন সবাই ভাববে মেয়েটা একা থাকে না। হামিদও প্রতিদিনই এসে দেখেছে তো চারুকে। প্রতিবেশীদের সাথে কথা বলা, বাড়ি ভাড়া দেওয়া সব হামিদ নিজের হাতেই করত। হামিদ সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরত। স্বাভাবিকই মনে হতো বাসার দুজন। রাত কিছুটা গভীর হলেই সবার অগোচরে হামিদ চলে যেত। এই অবস্থা ফাতেমাকে একা রাখা একদমই ঠিক না। সত্যি এমন আজব বুদ্ধিবোধ হয় কেবল হামিদের মাথায়ই আসা সম্ভব। এক এক সপ্তাহ সব এক সপ্তাহ সব স্বাভাবিকভাবেই চলছে। তবে হামিদ নিজের প্ল্যানের ছক কষা শুরু করেছিল। সে বাসায় আসার এক সপ্তাহ পরে চারুও সেদিন বুঝেছিল হামিদ কেন আলাদা বাসা নিয়েছে। তবে প্ল্যানটা সঠিকভাবে সফল করাটা অর্থসাপেক্ষ ব্যাপার। এত টাকা হামিদের নেই। হামিদ অবশ্য দমে গেল না। ওভারটাইম বাড়িয়ে দিল। চারু বাসায় আসার পরের মাস থেকে পড়ানো শুরু করলো। এই এলাকায় শিক্ষিত মেয়ে খুব একটা নেই, তাই কিছুটা রক্ষণশীল পরিবারের মেয়েরা চারুকেই বেছে নিত তাদের মেয়েকে পড়ানোর জন্য। প্রতি মাসেই চারু আর হামিদ নিজের খরচ চালিয়ে বেশ কিছু টাকা রেখে দিত আলাদা করে। বেশি সময় লাগলো না নির্ধারিত পরিমাণ টাকা হতে। হামিদ এবং চারুর প্রথম লক্ষ্য জামাল হোসেন। হামিদ নিজের আগের ইলেকট্রিশিয়ানের কাপড়টা পরে নিল। এবার তাকে একজন ইলেকট্রিশিয়ানের মতোই লাগছে। তাকে যদি জামাল হোসেন চিনে থাকে তবে বেশ অনেকটাই সমস্যা হয়ে যাবে। প্ল্যান অনুযায়ী কাজ হবে না। তাই মুখে কালো এক ধরনের মেকআপ করে নিল। বুদ্ধিটা অবশ্য চারুর। হামিদকে চিনলেও হঠাৎ করে দেখলে ধরতে পারবে না। আর না চিনলে তো কথাই নেই। মাথায় বেশ বড়সড় একটা ক্যাপ পরে নিল। ব্যাগের মধ্যে নিয়ে নিল নিজেদের প্রয়োজনীয় সামগ্রী। চারুকে নিয়েই বেরিয়ে পড়ল চারুর পরিচিত সেই অভিশপ্ত গ্রামে, যেই গ্রাম থেকে সম্পূর্ণ জীবন নষ্ট হয়েছিল তার। চারু কি জানে তার জন্মের আগে থেকেই তার জীবনটা নষ্ট হয়ে গেছে? গ্রামে কি আসে যায়? হামিদ জামাল হোসেন বাড়ির দরজায় কড়া নাড়ল একজন ইলেকট্রিশিয়ান হিসেবে। তবে দরজা খুলে দিল সবুজ আলী। চারু এখনও হামিদের ভাড়া করা গাড়িতেই বসে আছে। কে আপনি? হ্যালো স্যার, আমি একজন ইলেকট্রিশিয়ান। আজ সকালেই আমাদের কোম্পানিতে কল করা হয়েছিল এই বাসায় নাকি কিছু ইলেকট্রিক ডিভাইসের সমস্যা আছে। কই, আমরা তো কাউরে ফোন করি নাই। কিন্তু আমাদের কোম্পানিতে তো ফোন এসেছিল স্যার। না, আমরা কাউরে ফোন করি নাই। আপনি চইলা যান। কিন্তু স্যার, ঠিক আছে, ফোন না করেন। কোনো সমস্যা থাকলে দেখিয়ে নিতে পারেন। আমাদের সার্ভিস খুবই ভালো।
ফ্যান ঠিক করতে পারেন? হামিদ সম্মতি জানিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘরে যেতেই মদের গন্ধ পাওয়া গেল, অর্থাৎ এরা আগে থেকেই মাতাল। কাজটা সহজ হবে। হামিদ ফ্যানটা ঠিক করলো। সুইচ দিতেই আওয়াজ করে পাখাগুলো ঘুরে উঠলো। কত টাকা? কোনো টাকা দিতে হবে না স্যার, আমাদের কোম্পানিটা নতুন, শুধু সেটার কথা সবাইকে জানালেই হবে। আপনাদের জন্য একটা পুরস্কারও আছে। কি পুরস্কার? হামিদ ব্যাগের মধ্যে থাকা মদের বোতলটা বের করলো। আগে থেকেই ড্রাগস মেশানো ছিল এতে। আপনারা আমাদের বাকি লাকি কাস্টমার, এইটা আপনাদের জন্য। মদের বোতল পেয়ে জামাল হোসেন এবং সবুজ আলী দুজনেই আত্মহারা হয়ে গেল। আগে থেকেই দুজন মাতাল ছিল বিদায় পুরোপুরি সব বুঝে উঠতে পারছিল না। হামিদকে ভেতরে রেখেই তারা আবার মদ খাওয়া শুরু করলো। ফলাফল যা হওয়ার তাই হলো। জামাল হোসেন আর সবুজ আলী দুজনেই বাধা ছিল একটি অর্ধপরিপূর্ণ বিল্ডিংয়ের ছাদে। চারু আর হামিদের জন্মের আগে থেকেই সম্ভবত এই বিল্ডিংটা এমন অর্ধেক তৈরি। জ্ঞান হওয়ার পর থেকেই এটা এখানে দেখে আসছে। জামাল হোসেনের জ্ঞান ফিরল আগে, অতপর সে চিৎকার চেঁচামেচি করে সবুজ আলীকে জাগালো। দুজন জেগে উঠতেই দেখা গেল দুটো চেয়ার তাদের মুখোমুখি রয়েছে। সেখানে কেউই নেই, কিন্তু বেঁধে রাখা হয়েছে তাদের। তারা মনে করার চেষ্টা করছে আসলে কি হয়েছিল। চারদিকে শুনশান নীরবতা। রাত এখন প্রায় 3টা বাজে। এই বিল্ডিংয়ের আশেপাশে কেউ থাকে না, তাই বোধ হয় কেউ এই জায়গাটা বেছে নিয়েছে। একটা লাল রঙের বাতি জ্বলছে। জামাল হোসেন চিৎকার করে জিজ্ঞেস করলো, কোনো কাপুরুষের বাচ্চা আমারে এইখানে আনছস? সামনে আয়। চিৎকার করে কথাটা বলা মাত্রই লাল রঙের আলো ভেদ করে ঘরে প্রবেশ করলো চারু। দুজনেই অবাক নেচে তাকিয়ে রইল চারুর দিকে। তারা এখানে চারুকে একদমই আশা করেনি। রক্তলাল বর্ণের একটি শাড়ি পরে আছে সে, লম্বা চুলগুলো খোপা করা, আর কানের পাশে গোজা রয়েছে একটি রক্তজবা। ঠোঁটেও রয়েছে লাল রঙের লিপস্টিক। সাধারণ এই সাজও যেন অসাধারণ করে তুলেছে তাকে। সুন্দর সাজগোজের সাথে সাথে রয়েছে প্রতিশোধ স্পৃহা। কাউকে খুন করার জন্য এই সাজটাই বোধ হয় মারাত্মক সুন্দর। কেমন আছো জামাল হোসেন? তুমি কেন আশা করনি আমাকে এখানে? শুধু আমি একাই নয়, আরও একজন আছে আমার সাথে। কে বলো তো? হামিদ। একদম ঠিক কথা। তোমাদের কেন এখন এখানে এনেছি বুঝতে পারছো? প্ল্যানে অবশ্য কিছুটা পরিবর্তন এনেছি। একটাকে টার্গেটে রেখেছিলাম, সৌভাগ্যক্রমে দুটো জানোয়ারকেই একসাথে পেয়ে গেছি। হামিদ ঘরে ঢুকতেই চারুর পাশে থাকা চেয়ারে বসে পড়ল। কি করব? এদের এদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। আমাগো ছাইরা দাও, পরে আফসোস করবা কিন্তু। আমাগো মাথার উপর বসের হাত আছে। তোর বসের হাত পা মাথাও আমরা কাটবো, কিন্তু চিন্তা করিস না হামিদ, অনেক বড় ভুল করতেছো তোমরা। বসে তোমাগো ছাড়বো না। চারুর চোখে জ্বলছে আগুন, অন্তর দগ্ধ হচ্ছে তার। নৃশংস থেকে নৃশংস মৃত্যু সেই নরপিশাচদের প্রাপ্য। হামিদ একবার চারুর দিকে তাকালো। এই তাকানোর অর্থ আমি কি শুরু করব? করো, আগে এদের জিভ দুটো কাটো। অনেক পাপ করেছে ওদের এই অর্গানটি। হামিদ কিছু না বলে ধারালো ছুরি হাতে নিল। সর্বপ্রথম কেটে নিল সবুজ আলীর জিহ্বা। যন্ত্রণায় চিৎকার করছিল সে। আর জামাল হোসেনের চোখে ছিল ভয়। তাদের দুজনের চোখের এই ভয় দেখে আত্মা প্রশান্তি পাচ্ছে চারু আর হামিদ। এবার হামিদ এগিয়ে গেল জামাল হোসেনের দিকে। তাকে কষ্ট দেওয়ার অনেক বেশি ইচ্ছে তার। হামিদ ইচ্ছে করেই তার জিভে পেরেক ঠুকে দিল। যন্ত্রণায় চিৎকার করে উঠল জামাল হোসেন। ভীষণ আত্মতৃপ্তি হচ্ছে সামনে বসে থাকা এই দুজন সুন্দর ছেলে মেয়ের। কাটা জায়গায় খুব যত্নে লবণ মরিচের প্রলেপ লাগিয়ে দিল হামিদ। লাইটার দিয়ে জিভে আগুনের ছ্যাঁকা দিতে ভুলল না সে। অসহ্য যন্ত্রণায় কাতরানো জামাল হোসেনকে দেখে তৃপ্তির হাসি হেসে হামিদ এবার ছুরিটা চালিয়ে দিল তার জিহ্বায়। চারুর হঠাৎই কিছু একটা মনে আসতেই সে হামিদকে চিৎকার করে বলল থেমে যেতে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। হামিদ কেটে ফেলেছে জামালের জিহ্বা। কি হইল? চারুর কণ্ঠে প্রকাশ পাচ্ছে আকাশ সম রাগ, আর চোখে টলমল করছে জল। টেবিল থেকে জল ভর্তি কাচের গ্লাসটি ছুঁড়ে ছুঁড়ে মারল মেঝেতে। গ্লাসটা কয়েক টুকরো হয়ে গেল। রাগান্বিত ও কান্নারত কণ্ঠেই বলল, বস নামক সেই অজ্ঞাত ব্যক্তিটির কথাই তো জিজ্ঞেস করা হলো না। হামিদ এক মুহূর্তের জন্য থমকে গেল। আসলেই তো বসের পরিচয় জানা হয়নি। চারু না হয় ছোট, তার মনে ছিল না, কিন্তু ও কি করে ভুলে গেল? এই সব কিছুর পেছনেই মাস্টার মাইন্ড কে, সেটাই তো মুখ্য বিষয়। হামিদ রাগ সামলানোর চেষ্টা করল না। আরও একটা পেরেক নিয়ে সেটা
ঠুকে দিল জামাল হোসেনের হাতে। চিৎকার করে উঠল জামাল হোসেন। হামিদের এখন বেশ আনন্দ হলো। সে আবারও বেশ কয়েকবার একই কাজ করলো। যা হওয়ার হয়ে গেছে। দোষী এই লোকেরাও কিছু কম ছিল না। জামাল হোসেনের এই করুণ অবস্থা দেখে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সবুজ আলী। তার এই ভয়টাকেও দারুণ উপভোগ করছে হামিদ। হামিদ সিদ্ধান্ত নিল সে এক পিচাসকে আরও শাস্তি দেবে এবং অন্য পিচাসের চোখে ভয় দেখবে। হামিদ এইবার যত্ন সহকারে হাতের প্যারেকগুলো খুলে দিল। এক একটা প্যারেক খোলার সময় যন্ত্রণায় কাতরাচ্ছিল পিচাসটি। প্যারেক খোলা শেষ হতেই জামাল হোসেনের হাত রক্তে মাখামাখি হয়ে গেল। হামিদ ভালো করে আবারও সেখানে লবণ মরিচের প্রলেপ লাগালো। কতটা শান্তি লাগছে হামিদ নিজেও হয়তো বর্ণনা করতে অক্ষম। হাতুড়িটা দিয়ে জামাল হোসেনের হাতের কবজিতে খুব জোরে একটা আঘাত করলো হামিদ। জিবাহীন জামাল হোসেন আবারও চিৎকার করে উঠল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। কণ্ঠনালী অবধি ছিঁড়ে যাওয়ার যোগান। হামিদ এবার পরপর কয়েকবার দু হাতে এভাবে আঘাত করে গেল। করতেই থাকলো খুব দ্রুত নিজের সর্বশক্তি দিয়ে। মনে হচ্ছে যেন হামিদ কারো হাতের হার নয়, লোহার কোনো দেয়াল ভাঙার প্রচেষ্টায় আছে। হামিদ চারুর দিকে ইশারা করলো, ওই মাইয়াটারে দেখ, ওই মাইয়াটা আমার কলিজা, তার গায়ে একটা আঁচড়ও আমি সহ্য করতে পারি না। আর তুই তোর এই জঘন্য হাত দিয়া আমার ফুলের মতো বইনটার জীবন নষ্ট করছস। তোর এই হাত আইজ আমি কয়েকশো টুকরা করবো। হামিদ আবারও আঘাত করতে শুরু করলো দু হাতের কবজিতে। এত শান্তি খুব কমই পেয়েছে সে। হামিদ জানে এইটাই সে হাত, যে হাত চারুর জীবন নষ্ট করেছে বারংবার। এইটাই সে হাত, যে হাত চারুকে আটকে সবুজ আলীকে ধর্ষণ করার কাজে সাহায্য করেছে। এইটাই সে হাত, যে দিনের পর দিন চারুকে কষ্ট দিয়েছে। এইটাই সে হাত, যে বস নামক লোকটার কাছে চারুকে পৌঁছে দিয়েছে। কিন্তু না, হামিদ ভুল জানে। এইটা সে হাত নয় যে বসের কাছে চারুকে নিয়ে গেছে, বরং এইটা সে হাত যে বসের প্রতি নিজের আনুগত্যের পুরস্কার স্বরূপ চারুকে গ্রহণ করেছিল। জামাল হোসেনের অনেক আগেই যে বসের নজর পড়েছিল চারুর প্রতি, হামিদ এইবার একটা লোহার রড বের করলো। হাতে একটা কাপড় পেঁচিয়ে আধা প্রস্তুত সেই বিল্ডিংয়ে লাইটারের সাহায্যে আগুন ধরালো। সে আগুন লাল হয়ে যাওয়ার মতো গরম না হওয়া অবধি গরম করলো রডটাকে। প্রথমেই পিচাসটির পায়ে সেটি লাগালো। শাস্তির পালা এবার শুরু হলো সবুজ আলীরও। একই সাথে একইভাবে দুজনকে আঘাত করতে শুরু করলো হামিদ। এরা দুই পিচাস তো সবসময় একই সাথে থাকে, তাহলে এদের শাস্তি ভিন্ন হবে কেন? ধীরে ধীরে পর্যায়ক্রমে তাদের সম্পূর্ণ শরীরেই হামিদ রডটিকে লাগিয়ে দিল। হামিদ যে এতটা নৃশংস হতে পারে হামিদের নিজেরই সে ধারণা ছিল না। হামিদের মাথায় এবার নতুন এক ভিন্ন পদ্ধতিতে এদের শাস্তি দেওয়ার কথা মাথায় এলো। ছোটবেলায় একবার উলঙ্গ থাকা অবস্থায় ভুলবশত মরিচের গুঁড়া লেগে গিয়েছিল গোপনাঙ্গে। যেই যন্ত্রণা আজও ভুলে যায়নি হামিদ। পিচাস দুটো সামনে আছে, পর্যাপ্ত পরিমাণ লঙ্কা গুঁড়ো আছে। হামিদ দ্রুত তাদের শরীর থেকে জামা কাপড় খুলে নিল। চারু এতক্ষণ সমস্ত ঘটনাই প্রত্যক্ষ করছিল। বেশ শান্তিও পাচ্ছিল সে। যতটা কষ্ট তারা ওকে দিয়েছিল তার চেয়ে হাজারো গুণ বেশি কষ্ট হামিদ তাদের সুদে আসলে ফেরত দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে হামিদের এই আচরণ বুঝতে পারল না সে। কি করছো তুমি? দেখ না কি করি। এমন থেরাপি দিমো মরার আগ পর্যন্ত মনে রাখবো। অবশ্য এরা বাঁচবই আর কতক্ষণ। হামিদ এইবার তাদের গোপনাঙ্গে লঙ্কা গুঁড়ো লাগাতে বলল, ছোটকালে রান্নাঘরে একবার গিয়া আমারও লঙ্কা গুঁড়া লাগছিল। বিশ্বাস কর, জীবনটা শেষ হইয়া গেছিল। তখন আমার 4 বছর। এরপর থেইকা কোনো দিন রান্নাঘরে ঢুকি নাই। একবার ভাব কতটা ব্যথা হইলে যে আমার এখনো মনে আছে। এমন সিরিয়াস মোমেন্টেও হামিদের কথা শুনে উচ্চস্বরে হেসে উঠল চারু। তবে লঙ্কা গুঁড়ো লাগাতেই পিচাস দুটো যন্ত্রণায় চিৎকার করছে। হাসিস না তো, যার লাগে নাই হ্যাঁ, এই যন্ত্রণা বুঝবো না। এই পিচাসগুলোরে জিজ্ঞেস কর কেমন লাগে। অবশ্য এরা তো এখন বোবা হইয়া গেছে। চারুর চোখ মুখ হঠাৎই শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গেল দুটো পিচাসের সামনে। তারা হাত জোর করে চারুর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। মুখে না বলতে পারলেও তাদের ইশারা স্পষ্ট বোঝা যাচ্ছিল। বাহ, মাপও চাইতে পারিস তোরা। দেখ তো, চিনিস নাকি আমাকে? আমি চারুলতা। আমি সেই চারুলতা যে আজ তোদের মৃত্যু নিয়ে তোদের সামনে দাঁড়িয়েছে। আমি সেই চারুলতা যাকে তোরা দুর্বল ভেবে দিনের পর দিন কষ্ট দিয়েছিস। কি ভেবেছিলি আমার কোনো অভিভাবক নেই, তাই যা খুশি করা যাবে আমার সাথে? দেখ,
জানোয়ারের বাচ্চা, ভালো করে তাকিয়ে দেখ। আমার অভিভাবক আছে, আর এমন একজন আছে যে হাজার অভিভাবকের দায়িত্ব একা পূরণের ক্ষমতা রাখে। কি কোনো অভিভাবক কি তোদের এইভাবে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখতো? আমি চারুলতা, আর আমার ভাই হামিদ। ভালো করে দেখ, চিনতে পারছিস তো নিজের মৃত্যুকে? ভয়ে আড়ষ্ট হয়ে আছে দুজন, চোখের সামনে দেখছে নিজেদের মৃত্যু দূতকে। সুন্দরী ভয়ঙ্করী এই চারুলতাই আজ তাদের মৃত্যুদূত। বারবার প্রাণ ভিক্ষা চাইছে চারুর কাছে, কিন্তু চারুর বিন্দুমাত্র মায়া হচ্ছে না তাদের উপর। আজ এই চারুলতা নিজের তৃপ্তি মিটিয়ে খুন করবে এদের। হামিদ এগিয়ে এলো পিচাস দুটোর দিকে। তারা এখনও চারুর সামনে অনুনয় করতে ব্যস্ত। হামিদ প্রথমে গিয়েই জামাল হোসেনের নখ তুলতে শুরু করলো। জামাল হোসেনের গগনবিদারী চিৎকার শুনে মন গলল না এই দুজন সুন্দর মানুষের। এর জন্যই কি বলে সুন্দর মানুষের হৃদয়ে মায়া কম? না, কখনোই না। এরা এই শাস্তির প্রাপ্য। চারুর এই নখ উঠানোর ব্যাপারটা বেশ পছন্দ হলো, তাই এটা সে হামিদকে করতে দিল না। নিজেই যত্ন করে হাতের এক একটা নখ তুলতে শুরু করলো, তারপর আবার পা। অনেক বেশি কষ্ট দিয়ে কোনো নখ তোলার সময় যদি মনে হয় চিৎকার কম হয়েছে, তখন সেখানে লঙ্কা গুঁড়ো দিয়ে বাকি চিৎকারও আনন্দের সহিত শুনে নেয় চারু। জামাল হোসেন চারুর পায়ে ধরল। এইটা এইটা দুটো কারণে হতে পারে। প্রথমটা ছেড়ে দিতে বলছে, আর দ্বিতীয়টা নিজের মৃত্যু কামনা করছে সে। চারু লাথি মেরে পিচাসটির অপবিত্র হাত সরিয়ে দিল নিজের পা থেকে। নখ উঠানোর পরেই হামিদ একটা ছুরি তুলে নিল হাতে। জীবন্ত অবস্থায় হামিদ জামাল হোসেনের পায়ের চামড়া খুলতে শুরু করলো, যেভাবে জবাই করা গরু চামড়া খোলা হয়। ব্যাপারটা ইন্টারেস্টিং, আমিও করব। না, তুই পারবি না, আমারে করতে দে। দুই দুই না হয় লবণ লাগানোর কামটা কর। মনোরমা ছোটবেলায় রেগে গেলেই দুজনকে বলতো, আইজ আমি তোদের পিঠের চামড়া তুইলা লবণ লাগামু। কিন্তু আসল ব্যাপারটা যে এতটা মজাদার হতে পারে তা কল্পনাও করেনি ওরা দুজন। দুই পায়ের সম্পূর্ণ চামড়া তোলা শেষ হতেই চারু বলে উঠল, এখন থেমে যাও। কিছুক্ষণের মাঝেই ফজরের আজান পড়বে, এর আগেই আমাদের এখান থেকে যেতে হবে। হামিদ থেমে গেল। চারু ঠিকই বলেছে, গ্রামে ফজরের আজানের পরপরই মানুষজন উঠে পড়ে। হামিদ ছুরিটা চারুর হাতে তুলে দিল। বিজ্ঞান বিভাগের ছাত্রী চারু, তাছাড়া তাদের মারার আগে আউটবুক থেকে আরও কিছু তথ্য সে সংগ্রহ করেছে। কিভাবে কাটলে এদের মরার সম্ভাবনা কম সেটা চারু জানে। সে অনুযায়ী দুটো কোপ বসিয়ে দিল চারু। যন্ত্রণায় চিৎকার করে উঠল দুজনে। চারুর শান্তি হলো না, সে আবারও ছুরি চালিয়ে দিল। বের করে আনলো জামাল হোসেনের কলিজা বের করে আনতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল জামাল হোসেন। একইভাবে সবুজ আলীর কলিজাও বের করে আনলো। দুটো কলিজা এখন চারুর দুহাতে। তাও কেন যেন চারুর তৃপ্তি হচ্ছে না। চারু বারবার ছুরির আঘাত করতে শুরু করলো দুজনকে। এলোপাথারি দুজনকেই আঘাত করছে, মনের আশ মিটিয়ে আঘাত করছে। যদিও কিছুটা জীবনবায়ু বেঁচে থাকে, তাও এত আঘাতে বেরিয়ে গেছে। কিন্তু আঘাত সম্পূর্ণ শরীর ক্ষতবিক্ষত করে দেওয়ার পরেও চারুর তৃপ্তি হলো না। চারু কলিজা দুটোর দিকে তাকালো। অদ্ভুত এক নেশা গ্রাস করলো তাকে। সে জামাল হোসেনের কলিজা একটা কামড় বসিয়ে দিল। হামিদ স্তব্ধ হয়ে গেল। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। এতটাই অবাক হলো যে চারুকে আটকানোর চিন্তা মাথায় এলো না। হামিদের হঠাৎই অনুভব হলো তার বমি আসছে। চারু সম্পূর্ণ দুটো কলিজা খেয়ে হামিদের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিল। হামিদ আর নিজেকে সামলাতে পারল না। কিছুটা দূরে গিয়েই বমি করতে শুরু করলো সে। চারু পানির বোতল এগিয়ে দিল তার দিকে। হামিদ ভয়ে ভয়ে নিল সেটা। চারু হামিদের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? হামিদ একটা শুকনো ঢুক গিলে নিজের কাঁধ থেকে চারুর হাত সরিয়ে দিল। কি হলো? তো তুই ওটা কি করলি? কেমনে কলিজা দুইটা খাইলি? কেন? ডাইনি মনে হচ্ছে নাকি আমাকে? আমার এই কলিজা খাওয়া নিয়ে দুনিয়ায় সবাই হয়তো আমাকে ডাইনি ভাবুক, কিছু যায় আসে না আমার। কিন্তু তুমি ভেবো না, আমি চারু। দেখো আমার দিকে, আমি সত্যিই চারু। চারুলতা জড়িয়ে ধরলো হামিদকে। চারুর জড়িয়ে ধরায় হামিদের বুকের মধ্যে আলাদা একটা প্রশান্তি কাজ করলো। না, এ কোনো ডাইনি নয়, হতে পারে না এটা চারু। ছোটবেলায় মায়ের কোলে দেখা ছোট্ট পবিত্র সেই চারু। চারুর খুনের বর্ণনা শুনে হিমেলের মুখে দেখা গেল তৃপ্তির হাসি। সীমার মুখটা স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সেও যে আনন্দিত সেটা তার চেহারাই স্পষ্ট বলে দিচ্ছে। আসলেই এদের সাথে এমনটাই হওয়া উচিত ছিল। তবে কঠোর মুখে বসে আছে সাজিদ। চারুর কথা শেষ হতেই সে প্রশ্নবাণ নিক্ষেপ করলো চারুর প্রতি। পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি আমি। কই, খুন তো এমনভাবে হয়নি। রিপোর্ট বদলে দিয়েছিলাম।
অসম্ভব। হ্যাঁ, ডাক্তারের কাছে থাকা অবস্থায় অসম্ভব, কিন্তু থানায় কিছু টাকার বিনিময়ে রিপোর্ট বদলে গিয়েছিল। গ্রামের পুলিশ স্টেশন বলে কথা। রিপোর্ট বদলেছিলেন কেন? যেন ধরা না পড়ে যায়। তাহলে আত্মসমর্পণ করলেন কেন? চারু উত্তর দেয় না। সাজিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। বাংলাদেশের আইন ব্যবস্থা সত্যিই শুধুমাত্র টাকার উপর নির্ভরশীল। এই ছিল আমি সেই চারুলতার 17 থেকে 20 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।